Namaskar, welcome again to an aspiration. Today I have with me Arindam Da, Arindam Dasgupta, Daniel Freddy, Pranav Shannal, and Tapos Devnath. So, welcome you all to an aspiration. By this time, we all get to know, like here we are discussing about the establishment and sustainability of a male dancer in terms of socio-economic system. Yes, by this week, we already has discussed regarding like the journey of individual and like how like their thoughts, like how they think, what should be the way out for the upcoming dancers. And here it's a very special like episode for me today because these dancers, these my seniors, they all are continuing their journey in the field of Kathak as a performer, as a guru, as a choreographer, and everything. They are continuing, but at the same time, they have a parallel service life. So how it happened and how they continued both the journey, like a professional journey and service life. So we'll get to know from each and everyone, and as they all are seniors to me and also more or less at the same age group. So it was a bit confusing for me, the sequence, the order, how do I introduce them. Then I thought it is better like our student life, it is alphabetical. So first, Arindam Das Gupta. We'll get to know about his journey, his guru, and what he achieved in his life in dancing career as well as in the like service life, everything. Arindam da, খুব ভাল লাগছে পেয়ে তোমাকে। খুব ভালো লাগছে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বরা গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। আবার নাচের মধ্যে আসা, ডান্সে আসাটা মানে হঠাৎ করে কিরকম আসা, এটা যেন আমার ডেস্টিনি ছিল। আমি যখন স্কুল ডেজে ছিলাম, আমার বাড়িতে কিন্তু মানে সঙ্গীতের সাথে কোনো রিলেশন ছিল না কারো। বাড়িতে বাবা খুব ফেমাস ফ্রিডম ফাইটার, ওনার বেঙ্গল রেভলিউশনারি রেজিস্টারে ওনার নাম ছিল। মা স্কুলে প্রিন্সিপাল ছিলেন, আর আমাদের ফ্যামিলিতে মানে ডক্টরস, ইঞ্জিনিয়ার্স আর টিচার্স, অনেক প্রফেশন ছিল। তো সেক্ষেত্রে আমি ছবি আঁকতাম, আমার ভালো লাগতো ছবি আঁকতাম, আমার দাদুমা। কিন্তু আমি স্কুল ডেজে মানে ফিফথ সিক্সথের পর থেকে আমার ভীষণ ভাবে, তখন মালদায় মা আবার একটা স্কুলের প্রিন্সিপাল ছিলেন, তো আমার ব্রঙ্কাল অ্যাটাক ভীষণ হঠাৎ, তারপরটা বাড়তে থাকে। আমি একদম শ্বাস নিতে পারতাম। এমন হতো যে সেই বার বান্ধবী ছিলেন ডক্টর শোভাদীপ বলতেন মারা, তো সেই শোভা মাসি রাত্রেবেলা চলে আসতে, এসে আমাকে একটা ইনজেকশন দিতে হতো। আলটিমেটলি জানা যায় যে ওটা আমার একটা অ্যালার্জি, একটা অ্যাটাক, কিন্তু সাথে সাথে অনেকগুলো আরো ফ্যাক্টরস ছিল। এর মধ্যে আমার এক দাদু, উনি হচ্ছেন শরৎ চক্রবর্তী, খুব ফেমাস ফ্রিডম ফাইটার, উনিও বাবার মেসমশাই, আর উনি ল কলেজে পড়াতেন। আর ওনার ওয়াইফ খুব ফেমাস ফ্রিডম ফাইটার, মানে আমার সেই দিদা, মানে বাবার মাসি, চিনি দিদা, উনি হচ্ছিলেন বনলতা সেন, অনেকেই জানে তার নাম। তো ওরা খুব বনলতা সেন, তো উনি আসতেন আমাদের বাড়িতে। আর মালদার বাড়িটা ছিল আমাদের সবার ছুটি কাটানো, বড়রা অনেকে, বা ভীষণ ওয়েলকামিং ছিলেন, অনেক বড় বাড়ি, আসতো লোকজন, থাকতো, আমার কাজিনরা। ওরা একবার আমাকে তখন কলকাতায় নিয়ে চলে আসে। আসার পরে ডক্টর পি ব্যানার্জিকে দেখানো হয়। আর দাদুর এক বন্ধু ছিলেন, খুব বৃদ্ধ, যারা বয়স তখন, খুবই ভালো অ্যালোপ্যাথ ডাক্তার, ওনার নাম আমি জানি না, তখন একদম ছোট। উনি আমাকে বললেন, দাদুকে বললেন যে ওকে তোমরা ডান্স শেখাও। তো দাদু বললেন কিরকম? দাদু কিন্তু শরৎ বাজার, ওনার খুব তবলা টবলা বাজাতেন, খুব এক্সাইটেড হলে কিরকম বলে, ওর যে ধরনের এখন প্রবলেমটা আছে, যোগা, ডান্স এন্ড সুইমিং, এ দুটো হচ্ছে, গালাপ্পা ডান্স শেখাবে, এটাও লারেলাপ্পা, আমার এখনো কথাটা মনে আছে। তো তার মানে শাস্ত্রীয়, ক্লাসিক,
তারপরে আমি দাদু তো খুব এক্সাইটেড হলেন, এসে আমাকে ওখানে, আমি মনে নেই বোধহয় বন্দনা সেন বা কার কাছে, আমি তো কলকাতায় থাকি, নিয়ে গেল। ওখান থেকে তো বাড়ি গেলাম মালদায়। তখন মার খুব, মার কোনোদিন নাচ শিখেনি, কিন্তু মা ক্লাসিক্যাল ডান্স খুব পছন্দ। বাবাকে বলা হলো, বাবা ভীষণ রাজনীতি নিয়ে ভাবতেন, শুনে ভাবতেন। আমাকে নিয়ে গেলেন, একজন আসতেন লক্ষণ, আসতেন কলকাতা। ওখানে আমার নিজের হেজিটেশন ভীষণ, সব চারিদিকে মেয়েরা, আমি তখন বড় হচ্ছে সেগনাইটের কোথায় এরকম, আমি তো ভীষণ ভাবে আমি করবো না এরকম। তারপরে যাই হোক, তো মা বলে না যেতেই হবে তোমার, তুমি যেতে আরম্ভ করি। তখন কিছু কিছু লোকজন মানে ডান্স শিখতে যাচ্ছে মালদাতে, ছেলে নেই, অনেক কিছু বলতো, যেতে এই নাচতে যাচ্ছে দেখো এইসব বলতো, আমার রাগ হতো। কিন্তু আমার সাথে আমার বন্ধুরা যারা আমার সাথে পড়তো, মনোজিৎ বলে একজন আছে চক্রবর্তী, ও ডাক্তার, ও আবার খুব বন্ধু ছিল, ওরা আবার খুব এক্সাইটেড চান বলতাম, ওরা ওরা ভীষণ আমাকে কে কি বলতে। সেই থেকে আমি নাচটা শুরু করি, প্রথমটা শরীর। এরপরে আমার 11-12 আমার সায়েন্স ছিল, আমি ল্যাবে যেতে পারতাম না, তখনও খুব প্রবলেম। তখন আমি দেখলাম যে আমি প্র্যাকটিস করে গেলে বেটার থাকতাম, এসে আবার প্র্যাকটিস করতাম। তো তখন আমার প্র্যাকটিস করাটা ওই জন্য শুরু হয়, এবং সেই সময় 11-12 আমার নাচের প্রতি ইন্টারেস্টটা তৈরি, আমার তখন একটা অদ্ভুত প্যাশন তৈরি হয়। আমি কবিতা পড়তাম, পড়তাম, কিন্তু আমার নাচটা তখন যেন আমাকে তখন সাংঘাতিক ভাবে ওই সময়। তারপরে কলকাতায় আসলাম, এসে আমি প্রথমে মালদাতে বটানি অনার্সে ভর্তি হয়ে গেছিলাম, কিন্তু কলকাতায় গিয়ে আমি আমার জিওগ্রাফি, আমার ফোর্থ সাবজেক্ট ছিল, মানে যেটা অ্যাডিশনাল সাবজেক্ট, সেটা জিওগ্রাফি। জিওগ্রাফি অনার্সে সিফটিতে ভর্তি। কিন্তু আমার ভেতরে তো ডান্স তখন ভেতরে, আর কলকাতায় এসেছি আমার ভেতরে ওটা চলছে। আমি এর মধ্যে খোঁজ পেয়েছি রবীন্দ্র ভারতীতে হয়, এরকম হয়। আমার কাজিনরা, আমার বাবা তো দিদি আমার থেকে 1 বছরের বড় ছিল, ও তখন লেডি ব্রেবনে পড়তো, ওরা বোকারোতে থাকতো, ওখান থেকে ইংলিশ নিনা, ও খুব মানে এক্সাইট, ডান্স কর ডান্স কর। আর ওই বাড়িতে আমার ছোট দিয়েছিল একজন বাবাতে দিদি, সে কবিতা, তাদের আবার খুব নিয়ে নি। এই করে আমি রবীন্দ্র ভারতীতে যাই, ইন্টারভিউ দিই। আমি ইন্টারভিউ প্রথমটা জানতে খোঁজনি, আমাকে প্রথম জানায় এখন কুচিপুড়ি ডান্সার ইয়েতে রবীন্দ্র ভারতীতে আছে, ওর সাথে ওইখানে আলাপ হয়েছিল, মাধুরী আর পাপিয়া, এদের সাথে ওই ইন্টারভিউ। সেই আসার পরে তারপরে আমি তখন বেলাদি কাছে ক্লাস করতাম, অভিজিৎ আছে, অভিজিৎ রায়, উনি খুব আমাদের হেল্প করতেন অনেক সময়, ওরা কিছু প্রোগ্রামে যাওয়া নিয়ে যেতেন, ওনার কাছে আমি শিখতে যেতাম নবীন এরকম। তো কিন্তু আমার তখন মনে হতো যে আবার পড়াশোনাটাও আরো কিছু করার দরকার। এর মধ্যে আমি দিল্লি ইউনিভার্সিটির কথা ভাবছি যে আমি চলে যাব। আমার একটা ইন্টারেস্ট, আমার আগেও ছিল দিল্লি ইউনিভার্সিটিতে পড়ার কথা। সেই সময় আমাকে অভিজিৎ দা বললো যে তাহলে তুই পাথর কেন্দ্রে অ্যাপ্লাই করছিস, তারপরে অ্যাপ্লাই করলাম। ওখানে যাওয়ার পর আমি ইন্টারভিউ দিয়ে, তখন আমি বাড়িতে এসে বললাম, বাড়িতে বাবা বললেন যে অত দূরে, মা বলে এত দূরে যাবি তুই এরকম। আমি বললাম হ্যাঁ যাই। বললো তুই আগে এখানে পড়াশোনা যা করার, আমি যাও। তখন আমার একটা তখন আমাদের এক কাকু ছিল, উনি বললেন যে না না যা, আমি যাবো। তো সেই কাকু, গোপাল কাকু, আমাকে নিয়ে দিল্লি ইন্টারভিউ দিলাম। ইন্টারভিউর পরে আমাদের বসতে বললেন, তারপরে পানি দিচ্ছিলেন, উনি আমাকে ভীষণ ভাবে হেল্প করলেন। উনি ডেকে পাঠালেন, আমাকে বললেন যে তুমি পড়াশোনা কি করছো, আমি বললাম এই। তখন বললেন যে আমি একটা কথা বলে দিই, তোমাকে অ্যাডমিশন আমরা নেব, কিন্তু একটা শর্তে, পড়াশোনা ছাড়া যাবে, পড়াশোনা ছাড়তে পারবে, তোমাকে এখানে ট্রাই করতে হবে, দিল্লি ইউনিভার্সিটিতে করো, যে কোনো ইউনিভার্সিটিতে করো। তখন আমি তো সেটা চাই, আমার মা সেটা বলেছে যে আমাকে মাস্টার্স করতে। হ্যাঁ, তো সেইখানে আর মহারাজজি অদ্ভুত একটা ইন্টারভিউতে ছিলেন, বেরিয়ে এত সুন্দর, এত ওয়েলকামিং, আমি না অবাক হয়ে গেলাম। মহারাজজিকে আমি প্রোগ্রাম দেখার টিকিট পাই, আমি শুধু রবীন্দ্রনাথে দূর থেকে দেখেছি, ওনাকেই জানতাম। এত অদ্ভুত একটা ওনার ওয়েলকামিং ওই সময়, মানে ওই ইন্টারভিউর পর বেরিয়ে আমার গায়ে হাত দিয়ে বললেন আরে না। তো আমি তখন, তো আমি জানি না, আমি তখন কথাও বলতে পারছি। তারপরে তো যাই হোক ওই হলো, এদিকে হস্টেল নেই, ও তখন মেয়েরা আছে, তখন ছেলেদের নেই। পানিজি বললেন
আমরা গিয়ে আমি কাকু বললো হস্টেল না হলে তো এখানে রাখা যাবে না, ও দিল্লি ইউনিভার্সিটিতে পড়লে ওখানে হস্টেলে থাকবে। পানিজির সাথে महाराज সাথে কি কথা হলো, महाराज বেরিয়ে বলেন মিল जाएगा, চিন্তা নেই। महाराज উনি বোধহয় বলে গেল। তারপর তো যাই হোক আমি এদিকে এসে গেলাম, আমার তখন পার্ট 2 পরীক্ষাও হয়, পরীক্ষা আবার দিলাম, এই করলাম যেগুলো। আসার পরে আমি সেই 15 আগস্টে আমি দিল্লি গেছিলাম, পাথর কেন্দ্রে ঢুকেছি, দেখছি महाराज রোববার কেউ নেই ওখানে, তখন যাবো কোথায়, দেখছি महाराज তখন ওনার রুম থেকে বেরোচ্ছে, আর বিপুল দাদা আর কেউ যেন সঙ্গে ছিল। আমাকে দেখে উনি দাঁড়িয়ে পড়লেন, আমি তো অবাক যে আমাকে চিনলেন না কেউ, আমাদের কাছে महाराज ভগবান। আমি তো দৌড়ে এসে ইয়ে করলাম, বলে আগে বলে হ্যাঁ, বলে যাও হস্টেল में अभी ফোন করতাম। উনি আবার ভেতরে গিয়ে ফোন করলেন হস্টেল ওয়ার্ডেনকে, ওকে এখন থাকতে দাও, আমরা দেখছি কি করা। উনিও আবার যে মেয়েরা তখন আছে ছেলেদের আলাপ করছে, কিন্তু আমার হস্টেলে এই আসে। তারপরে রেবা দিদির ক্লাসে আমি শুরু করলাম। 3 মাসের মধ্যেই महाराजজির কৃষ্ণায়ন সেটাতে পারফর্ম করলাম। তারপর থেকে তো महाराजজি মানে ওখানে আমি কি বলবো, নাচ শেখা শুধু বলি না, আরো আগে কথা বলবো, আমার জীবনের দর্শনটাই महाराज একদম। আরো আগে এই কথাগুলো আসবে, তখন বলবো একদম না। अभी डैनी भैया आपका डांस में कैसे आना पड़ा? सभी लोगों को बहुत बहुत धन्यवाद। ये कहानियां तो बहुत लंबी होती है, किस तरह से हम जुड़े, क्योंकि मेरे लिए इसलिए लंबी है कि अगर मैं बंगाली होता तो मैं आधा कलाकार पहले ही बन जाता, तो वो मैं नहीं था। मेरा बैकग्राउंड बिल्कुल क्रिश्चियन कम्युनिटी से है और मेरे घर के सभी लोग होटल लाइन से हैं। मेरे लिए थोड़ा सा सफर अलग रहा कि मैं बचपन से तो शौक था नाचने का, कुछ भी फिल्मी डांस करने का जिसे कहना चाहिए, और उसके साथ साथ ये था कि मेरे फादर, हम लोग का परिवार बहुत बड़ा था, हम 6 भाई बहन थे और दिल्ली जैसी जगह में बड़ा मुश्किल था उस वक्त रह पाना। और मेरे फादर 2 जॉब करते थे, सुबह एक गवर्नमेंट जॉब करते थे, शाम को प्राइवेट जॉब करते थे, जो एक सिनेमा हॉल में काम करते थे वो एज ए सेल्समैन। तो मेरे को फिल्म देखने का शौक था डांस के लिए, तो मैंने उनको रिक्वेस्ट की जब मैं थोड़ा सा बड़ा हुआ तो मैंने बोला कि मैं आपका ये जॉब, मैं 12 या 13 साल का था, मैंने कहा ये काम आप मेरे को दे दीजिए, आप इसको छोड़ दीजिए, आप आराम करिए। तो मैं दिन में स्कूल करता था, तो रात को नाइट शिफ्ट में ये काम करता था, और सबसे पहले फिल्म देख के जो पर्दे पे डांस होता था वो मैं करने की कोशिश करता था। इस तरह से कहानी शुरू हुई और एक इंटरेस्ट बना आगे डांस करने का, लेकिन दिशा नहीं थी कि जाना कहाँ है। और ये बड़ा मुश्किल होता है कि जब आपके पास कुछ दिशा ही नहीं है, कोई बताने वाला ही नहीं है, तो आप कहाँ जाएंगे और क्या करेंगे। तो स्कूल में हम 4 दोस्त थे, हम लोगों ने मिलके एक ऑर्केस्ट्रा शुरू किया कि चलो भाई मैं डांस करूंगा, आप गाना गाओ, आप बजाओ, ऐसे करके हमने शुरू किया। तो हम सफर करते थे कि किस तरह से हमें काम मिलेगा। तो कभी कभी ये हो, किसी ने बोला कि भाई आप अपने विजिटिंग कार्ड बनवाइए, कुछ करिए उसके लिए, तो पैसा हम घर से ले नहीं सकते थे, तो हम लोग काम करते थे, पार्टीज में जाते थे, प्लेटें उठाते थे, खाना सर्व करते थे, इस तरह का काम करते थे जिससे हमें थोड़ा सा पॉकेट मिल जाए, कुछ पॉकेट मनी के लिए, और हम अपना थोड़ा थोड़ा काम शुरू कर सके। इस तरह का ये चलता रहा सफर। किसी ने हमारे ही दोस्तों में से किसी एक के भाई थे जो थिएटर कॉस्ट्यूम्स का काम करते थे, और उन्होंने मेरे को समझाया कि इस चीज में शायद इतना फायदा नहीं है बेटा, जितना कि आपको थोड़ा सा कला को सीखेंगे, आप थोड़ा आर्ट फॉर्म को सीखो। और ये भी नहीं था कि आपको कथक में ही जाना है, उनका ये था कि उन्होंने मेरे को इंट्रोड्यूस कराया नाट्य बैले सेंटर, एक जैसे श्री राम भारतीय कला केंद्र नाट्य बैले सेंटर अभी भी है, तो नाट्य बैले सेंटर में मेरे को भेजा गया कि आप जाओ वहाँ पे
उन दिनों समर वेकेशन था, मेरे स्कूल की छुट्टियां थी, तो मैं गया वहाँ पे। वो टाइट पैंट वैंट पहन के और शर्ट पहन के, तो वो लोग वहाँ पे हमारे पहले मेरे गुरु थे, जो मणिपुरी गुरु थे, देव कुमार जी, जो नाट्य बैले सेंटर में कृष्ण बनते थे और बहुत ही मेहनती आदमी थे। तो वहीं से उन्होंने मेरे को सिखाया कि कपड़ा वपड़ा जो पहना है छोड़, भूल जाओ उसको, सिर्फ ये ढोलक मैं बजाता हूँ। और ये मैं तत्काल उन्होंने मेरे को पहली बार सिखाया। उसके बाद वो बैले ट्रेनिंग होती है, वो सब हुई और शुरुआत हुई, वहां से हम आगे बढ़े। तो पता चला माया राव जी का इंस्टीट्यूशन है, जो कि वो सिर्फ एक वही महिला थी जो प्रॉपर कोर्स कराती थी। ये कोर्स मैं नहीं बैठ पाऊंगा, तो लेकिन मेरे को ये था कि मेरे को किसी तरह सीखना है कुछ, जो भी उनका कोर्सेज थे। तो मैं एज ए हेल्पर उनके साथ रहता था, जो वहाँ पे कोरियोग्राफी कोर्स कर रहे थे। मेरे सीनियर थी हेलन आचार्य, शिवानंद हेगड़े, जो कर्नाटक में है। हम लोगों ने मिलके एक साथ शुरू किया सफर नाट्य बैले सेंटर और यहाँ से। फिर इसके बाद मुझे नहीं पता था, क्योंकि जब हम किसी भी कला के दरवाजे पे खड़े होते हैं एक जर्नी के लिए, तो आगे एक अंधेरा होता है, गुफा होती है एक, और ये नहीं पता होता कि उस पार होगा क्या, ये कुछ नहीं पता होता है। और मेरे जैसे इंसान को तो बिल्कुल नहीं पता होता है, जिसका बैकग्राउंड ही ना हो इस चीज का। तो मैं उस गुफा की तरफ चल पड़ा, और रास्ते में मुझे शुरुआत हुई मेरी हम लोग एक अपट्रॉन अवार्ड, जब पहला ये अवार्ड शुरू हुए टीवी शोज के, तो उसमें एक बहुत बड़ा शो हुआ। प्रकाश झा ने पूरा उसको डायरेक्ट किया था, जिसमें मैं डांसर था, और एज ए डांसर मेरा वहां से सफर शुरू हुआ। फिर मैंने देखा कि कितने अलग अलग प्रोफेशन है, तो मैंने सोचा कि क्यों ना मैं इसी में ही आगे बढ़ूं, इसी को लेके मैं आगे बढ़ा। उसके बाद किसी ने इंट्रोड्यूस कराया कि मेरे को कथक केंद्र जाना चाहिए, तो मैं कथक केंद्र गया। वहां पे जाके मैंने देखा कि बाप रे बाप, ये है कथक, हम तो कुछ जानते ही नहीं थे बिल्कुल भी। जो भी हमने सीखा था माया दीदी से, वो जस्ट एक ऐसे एज ए हेल्पर के तौर पे सीखा था, कि हम उनके कोरियोग्राफी में नाचते थे और सीखते थे थोड़ा थोड़ा। उसके बाद कथक केंद्र में राजू भैया, राजेंद्र गंगानी भैया के पास गए। साथ के साथ मेरे को भारतीय कला केंद्र में कुछ चांस मिला कि आप यहाँ पर भी सीखिए, यहाँ पर भी आइए। तो वहां पे मैंने छाव देखा, और छाव देख के मैं इतना प्रभावित हुआ कि मैंने कहा ये तो बहुत ही अच्छा मेरे लिए एक वो है कि कथक के साथ मैं ये सीखूं तो शायद कुछ और इसमें बेनिफिट होगा। तो मैं छाव और बैले, इनका भारतीय कला केंद्र का बैले, शोभा जी के साथ हम लोग मिलके, शोभा जी ने बहुत हेल्प की, बहुत तरीके से उन्होंने बताया कि कहाँ सीखना, कैसे सीखना। तो ये शुरू किया। और छाऊ और कथक को लेके मैं बड़ा वो था कि मैं कौन सा स्टाइल अपनाऊं, क्योंकि जब मैंने पहला अपना परफॉर्मेंस दिया था साहित्य कला परिषद का, तो उसमें मेरा इस बीच में वो क्रिटिक्स लिखते थे कि कहीं कहीं पे इसका छाव नजर आता है कथक के साथ। तो मैंने फिर वो डिसाइड किया कि मेरे को कथक ही शायद लेना चाहिए। लेकिन तब तक मुझे नहीं मालूम था कि मैं छाव में जाऊंगा या वैसे जाऊंगा, लेकिन थोड़ा सा डिसाइड करने में टाइम लगा। और उसके बावजूद ये था कि पैसा कैसे आएगा, कहाँ से हम कमाएंगे, कि थोड़ा सा घर का खर्चा भी चलेगा, ये भी होगा। उसी में तो कभी राजा रेड्डी जी के साथ हमने परफॉर्मेंस दिए, कभी शोभना जी के साथ हमने परफॉर्मेंस दिए, सीखना भी चाहा और सीखा भी उन लोगों से बहुत कुछ। इस तरह से जर्नी बढ़ती चली गई। और मैं छाव डांसर था, लेकिन मैं कथक को अच्छी तरह अपना नहीं पा रहा था उस वक्त भी। फिर एक बहुत बड़ा बैले हुआ हमारे भारतीय कला केंद्र में, जो कि लाइव था, और वहां पे हमारी गुरु भास्वती जी आई, और उन्होंने एक बैले कंपोज किया, जो कि पूरा लाइव ऑर्केस्ट्रा के साथ था। और मुझे बड़ा इंटरेस्टिंग लगा कि कैसे म्यूजिशियंस बैठते हैं, कैसे बजाते हैं, बहुत कुछ सीखने के लिए था वहां पे। उस बैले में मैंने सीखा। उसके बाद उसी के नेक्स्ट हमारा फरवरी में एक शो होता है, होता था कथक केंद्र का महोत्सव होता था फेब में। तो उसके लिए हमें
दीदी ने कहा कि भाई मेरे को 4 लड़के चाहिए, तो मेरा तो कोई नंबर ही नहीं था उसमें, क्योंकि मैं थोड़ा सा छाऊ की तरफ था तब तक। तो मेरे अपोजिट में मेरे साथ जो खड़े थे वो थे राम मोहन महाराज और मदन सोलंकी, जो कि बहुत अच्छे डांसर हैं अभी, और घनश्याम खिच्ची। तो ये 3 महारथी थे और मैं सबसे जूनियर और एकदम नॉविश था, और मुझे नहीं पता था कि मैं क्या कर पाऊंगा। लेकिन जब वो शो हुआ और उसका वीडियो जब मैंने देखा, तो वीडियो देख के मुझे लगा कि लाइन कितना मिलता जा रहा है इन लोगों से, पाँव भी थोड़े बहुत सही चल रहे हैं, साथ साथ इनके चला पा रहा हूँ मैं। तब मेरे को लगा कि नहीं, गुरु तो मैंने बहुत मैंने सब लोगों से कुछ ना कुछ, लेकिन ये जो गुरु है कैसे सिखाया कि एक नौविश को भी उन्होंने इतना ऐसे धुरंधर लोगों के साथ खड़ा कर दिया और वो अच्छे तरीके से सामने आया। तब से मैंने डिसाइड किया कि मैं कथक केंद्र जाके सीखूंगा दीदी के साथ, और ये सफर फिर शुरू हुआ। फिर अप्रेंटिस कोर्स मिला वहाँ पे महाराज जी के साथ, हम लोग काफी काम किए, महाराज जी से बहुत कुछ सीखा है। अलग अलग इतने आइटम्स, इतने बैले, इतने कोरियोग्राफी उनके साथ, उनके अलग अलग कंटेम्प्ररी माने फाइल एक गेम्स के ऊपर ले लो, कितने होरी धूम मचोरी, कुमार संभव, कितने काम उन लोगों के साथ करने का मौका मिला। न्यूज़पेपर, एडिटिंग औरिंदम को सब याद आ रहा होगा, हम लोग सब साथ थे। और कथक केंद्र में मेरा जो अच्छे फ्रेंड्स बने उसमें डैनी थे, तो मेरे कुछ गुड फ्रेंड्स कथक केंद्र में बने। तो डैनी के साथ एक बहुत पॉजिटिव एक एनर्जी मिलता था मुझे। नहीं, वही मैं अभी भी हम लोग मिले ना मिले, बहुत अच्छा कनेक्शन है। बहुत यूनिक एक्सपीरियंस रहा है वो यूनिक का, और बहुत मजा आया। वो टाइम कथक केंद्र का सही में वो बड़े सपना लगता है मुझे। जी। और मैंने तो बहुत सारी चीजें भाष्य दीदी के कॉम्पोजिशन में सीखा। तो कुछ दीदी आके कॉम्पोजिशन करते थे। हाँ, तो बड़े पूरे कथक केंद्र में बहुत अच्छा एक एटमॉस्फेयर था, और महाराज जी कभी रोकते नहीं थे। कभी अगर कोई गुरु ने बोले ये 2-4 बच्चे को भेज दो, महाराज जी बहुत आराम से भेजते थे। और पहले तो रेबा दीदी के पास थे, रेबा दीदी बहुत स्ट्रिक्ट थी 2 साल, बहुत ज्यादा। तो तब महाराज जी के पास ही मैं जाता था, डांट भी खाता था इधर से। मुझे अभी भी याद है, कुछ रेबा दीदी पुराने ता नहीं था, जस्ट ऐसे करके कुछ लेते थे, ता महाराज जी क्लास में और भी डिटेल हम लोग कैसे लेते थे। तो क्लास में वहां पे कंपोजिशन में ऐसे करके आके दीदी के क्लास में ऐसे लिया, कहाँ गए थे तुम, पीछे गए थे। वो सब अभी नहीं करना है, अभी तो तुम्हें जो मैं सीधा सिखाऊंगा वही करना है। और वहां पे इतना ज्यादा, दीदी के क्लास के बाद तो मैं चला जाता था वहां पे, उतने देर तक वो सब करने के बाद बस वो मुझे भूल जाता था जो वहां पे क्या था, यहाँ पे क्या था। तो जब भी वो ऐसे कुछ मूवमेंट कुछ ले ही लिया, महाराज जी और भी डिटेल था, और दीदी आके बाल खींच के बोला अभी सीधा करो। तो बहुत इंटरेस्टिंग था। बिल्कुल। ये मेरे साथ क्या हुआ संदीप, मेरी एज बढ़ती जा रही थी और मेरे घर का जो बैकग्राउंड था वो दूसरा था। तो वो उनको लगता था कि मैं कुछ नहीं कर रहा हूँ, सिर्फ अपना टाइम वेस्ट कर रहा हूँ, लड़कियों के साथ घूम रहा हूँ, लड़कियों के साथ डांस कर रहा हूँ, पता नहीं ये क्या आवारागर्दी कर रहा है लड़का है, पता नहीं क्या बन पाएगा या क्या करेगा। तो बड़े वरिड थे वो इन सब चीजों को लेके, और हमेशा मुझे टोकना या छुपे शब्दों में कुछ ना कुछ बोल जाना, खुल के नहीं बोल पाते थे लेकिन फिर भी लेकिन उनका सपोर्ट रहता था, स्पेशली मेरी मदर का, कहीं ना कहीं नहीं तू कर, तेरा जो मन है वही मैं सबके साथ बातें करते हुए यही देख रहा हूँ कि फैमिली सपोर्ट इज अ वेरी इंपॉर्टेंट सपोर्ट। लाइक फैमिली सपोर्ट होने से क्या होता है कि सब कुछ हो जाता है। बाहर का जो भी अगर सपोर्ट मिले या ना मिले, अगर फैमिली से मॉरल सपोर्ट जो है ना
वो अगर मिल जाए तो बाकी सब कुछ सही हो जाता है। बहुत ही बिल्कुल इम्पोर्टेंट। बिल्कुल नहीं नहीं, बिल्कुल, That way, बहुत I am जरूरी है। very. हाँ, My whole हम लोग family is very supportive. या नो नो, लाइक वही होता है, नहीं तो ये आगे नहीं बन पाते। ठीक है, तो अभी बिल्कुल। हम आ जाएंगे प्रणब दा के पास। तो प्रणब दा, নমস্কার, আমি প্রণব সান্যাল। প্রথমেই বলি আমার গুরুজির ছবি এখানেই রয়েছে, তস্মৈ শ্রী গুরবে নমঃ, গুরুজিকে প্রণাম করি। আমার জার্নিটা শুরু হয় 1975। From 1975 I started my journey on dance. আমার পাড়ার এক দিদি আমাকে বলে যে এখানে রবীন্দ্র জয়ন্তী হবে, তোকে নাচ করতে হবে। তো ওকে দেখলেই আমি পালিয়ে যেতাম, অর্থাৎ ছেলেরা নাচ করে নাকি। তা ও আমাকে বললো যে কেন উদয় শঙ্কর নাচ করেন। এই নামটাই জেনেছিলাম, কারণ উদয় শঙ্কর নামটা একটা ইউনিভার্সাল নাম, এই নামটা জানতাম, কিন্তু তাকে কখনো দেখিনি, মানে ইভেন তার ছবিও দেখিনি। আমি এমন একটা পরিবারে জন্মেছিলাম যে অনেকটাই ব্যাকওয়ার্ড একটা জায়গায় থাকি, একটা ব্যাকওয়ার্ড ফ্যামিলিতেই জন্মানো, কারণ আমার বাড়িতে কেউ মিউজিক নিয়ে কিছু ভাবনা চিন্তাই করে না, মিউজিক পড়া দূরের কথা, মিউজিক ভাবনা চিন্তাই করে না, কোনো আলোচনা হয় না। তো যাই হোক, তারপরে আমি ইন্টারেস্ট ফিল করলাম যে কুইজ উদয় শঙ্কর, মানে তার সম্পর্কে জানা। এবারে আস্তে আস্তে আমি বিভিন্ন ম্যাগাজিন সংগ্রহ করলাম, একটু কাগজে দেখতে শুরু করলাম, তারপরে দেখলাম যে হ্যাঁ এরকম এরকম ব্যাপার, ছেলেরা নাচ করে, তার ওখানে অনেক ছেলেরা নাচ করে, জানলাম। তো তারপরে আমি যে স্কুলে পড়তাম, দেন আই ওয়াজ ইন ক্লাস 5, তো নিউলি অ্যাডমিটেড ইন সেকেন্ডারি স্কুল। তো সেখানে ইন দ্য টাইম অফ সামার ভ্যাকেশন, বিফোর সামার ভ্যাকেশন স্টার্ট, তো সেই দিনকে আমাদের একটা স্কুল ডে হতো, স্কুল ডেতে ড্রামা হবে। তো সেখানে ডাকঘর নাটক হবে, ডাকঘর নাটকে আমাকে সিলেক্ট করা হলো অমলের চরিত্রে অভিনয় করার জন্য। এই ইন দ্য ইয়ার অফ 1975 আমি প্রথম পা রাখলাম মঞ্চে থ্রু অ্যাক্টিং। তো এই প্রথম আমার বাড়ির লোকরা জানলো এবং আমিও জানলাম যে আমার মধ্যে একটা শিল্প বা সংস্কৃতি সম্পর্কে কিছু একটা আছে। তো স্টার্ট হলো তখন। তারপরেই মে মাসে যখন 9th মে রবীন্দ্র জয়ন্তী হয়ে গেল, আমাদের পাড়ায় রবীন্দ্র জয়ন্তী একটু দেরিতে হতো, এন্ড অফ দ্য মে যখন হলো, তখন আমার স্কুল সামার ভ্যাকেশন স্টার্ট হয়ে গেছে। তখন ওই দিদি আমাকে আবার চেপে ধরলো, আমার বাড়ির পাশেই থাকে, জাস্ট বিহাইন্ড মাই হাউস। তো বললো যে না, তোকে করতেই হবে। তখন আমি একটা তো রাজি হয়ে গেলাম, হ্যাঁ করেই দেখি যে কি আছে ওর মধ্যে। তা ওই একটা গান গাইলো, রবীন্দ্রনাথের একটা গান গাইলো, ওই আমাকে একটু নাচ শিখিয়ে দিল কোনো রকমে। আমি খুব নাচ টাচ করলাম, সেজে টেজে একটা ধুতি টুতি পরলাম, একটা পাঞ্জাবি পরলাম, মাথায় ফেটটি টেট্টি বাঁধলাম, বেঁধে নাচ করলাম। সবাই বললো খুব ভালো হয়েছে। তো আমার বাবাকে সবাই বললেন যে ওকে উদয় শঙ্কর ডান্স ইনস্টিটিউশনে ভর্তি করে দিন। বাবা তাদেরকে সবাইকে এরকম আঙ্গুলটা দেখিয়ে বাড়ি নিয়ে চলে। তো আমি মনে মনে ভাবলাম যে আচ্ছা, উদয় শঙ্কর ডান্স ইনস্টিটিউশন এরকম একটা তাহলে স্কুল আছে, তাই তো, সেখানে নাচ শেখা যায়। তো আমি তো জানতে পারছি না, আমার বাড়িতে কোনো নাচ গানের কোনো চর্চা নেই, একটা মিউজিক ব্যাপারটাই নেই। তো কি করা যায়, কোথা থেকে জানা যায়, কিভাবে করা যায়, এটা খুঁজতে লাগলাম। কিন্তু আমি একদম মানে খুব পরিষ্কার করে বলি যে আমি কিন্তু আসলে হতে চেয়েছিলাম একজন ভোকালিস্ট। মানে আমার যে ধারণাটা ছিল বা যে ভালো লাগাটা ছিল, সেটা হচ্ছে আমি একজন খেয়াল, ধ্রুপদ ধামার গাইবো, এরকম একজন ভোকালিস্ট হবে। তো সেই জন্য আমার ওই নাচটা আমার মাথার মধ্যে ঘুরে ফিরে আসতে লাগলো, কিন্তু আমার অ্যাম্বিশনটা ওইদিকে। তো আমি গান শেখা শুরু করে দিয়েছিলাম খুবই ছোটবেলায়, এবং খুব ভালো ভালো লোকের কাছে গান শিখেছি। এটি কানন, মালবিকা কাননের একজন শিষ্য, তার কাছে আমি ক্লাসিক্যাল শিখতাম, এবং মায়া সেনের একজন শিষ্যের কাছে আমি রবীন্দ্রসঙ্গীত শিখতাম। তো ওনারা খুব এনকারেজ করতেন, আমি ভীষণ ভালো গাইছি তখন, ভীষণ ভালো গান গাই, দারুণ গাইবো, এটাই আমার একটা অ্যাম্বিশন ছিল। কিন্তু পাশাপাশি নাচটাকে কিন্তু আমি ছাড়িনি। 1975 নাচ করলাম। 1976 আমার স্কুলে একজন টিচার কলকাতা থেকে এলেন, শ্রী বাসব চট্টোপাধ্যায়। ওনার হাত ধরে 76 থেকে আমার কলকাতায় পা রাখা শুরু হলো।
এবং তখন থেকে আমি সিএলটি তে জয়েন করি, চিলড্রেন্স লিটল থিয়েটার। ওনার সঙ্গে গিয়ে গড়িয়াতে ওনার বাড়িতে আমি থাকতাম রেগুলার, ওনার সঙ্গে আমি যাতায়াত করতাম, স্কুলে আসতাম যেতাম, আবার ওনার বাড়ি চলে যেতাম, কলকাতাতেই থাকতাম। তখন থেকে আমার কলকাতা লাইফ শুরু হলো এবং সিএলটি তে বিভিন্ন নাচ গানের অনুষ্ঠান, নাটক করা, নাচ করা, অভিনয় করা এবং মানে খুব বড় বড় মানুষের সান্নিধ্যে আসা, শেখা শুরু করলাম। তো কিন্তু আমার মনের মধ্যে কিন্তু ইচ্ছে আমি গাইয়ে হব। আমি নাচটা এখন করছি, ঠিক আছে করছি, তো এইভাবেই চলতে লাগলো। মাঝখানে আমি একটা ভীষণ ফ্রাস্ট্রেশন এসে গেল নাচ নিয়ে। কারণ কি, ওই সবাই বলবো যে সমাজের যে তথাকথিত যে ব্যাপারটা, আমাদের যে সোসিও সিস্টেমটা, সেখানে নাচ, একটা ছেলে, মধ্যবিত্ত পরিবারের একটা ছেলে নাচ করবে, আর নাচ করাটা তো মেয়েদের সাবজেক্ট, ওটা তো ছেলেদের সাবজেক্ট নয়, নাচ করলে সে লেডিস হয়ে যাবে, এই দেখো মেয়েদের মতো নাচ করে। তো এই ব্যাপারগুলো আমাকে ভীষণ নক করতো এবং যত ওরা আমাকে টন্টিং করতো, টিস করতো, তত আমার ভেতরে জেদ চাপতে লাগলো যে ওরা কেন আমাকে এটা করে, তাহলে আমি শেষ দেখে ছাড়বো, নাচটাই করবো তাহলে। এবং তো আমি একটা অনুষ্ঠানে বলেও ছিলাম যে যারা যারা, এবং তাদের মধ্যে অনেকে সেই অনুষ্ঠানে উপস্থিত ছিল, জানো, এমন একটা অনুষ্ঠান, আমি বলেছিলাম যে যারা আমাকে সেই সময় আঘাত করেছেন, টন্টিং করেছেন, টিস করেছেন বিভিন্ন রকম ভাবে, আমি রাস্তায় বেরোতে পারতাম না, আমি তাদেরকে করজোরে নমস্কার জানাই, কারণ আপনারা না থাকলে আমি এই জার্নিটাকে এগিয়ে নিয়ে যেতে পারতাম না। ওই রবীন্দ্রনাথের কথায়, ওদের বাঁধন যত শক্ত হবে ততই বাঁধন টুটবে। ওরা যত আমাকে আঘাত করেছেন, আমার মনের জোরটা তত বেড়েছে। তো তবু বলবো একটা ফ্রাস্ট্রেশন এসেছিল, সেই ফ্রাস্ট্রেশনটা কাটলো কি করে, আমার স্কুলের টিচার, আমি তাকে গুরুই বলি, তিনি ফিজিক্যাল এডুকেশনের টিচার ছিলেন, তিনি আমাকে বললেন একটা সময়ে, তখন আমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, প্রণব তুই এখন কি করছিস, নাচটা কি খবর তোর? আমি বললাম যে স্যার আমি এখন নাচটা না করি না। তাহলে কেন করিস না? আমি বললাম যে এই বিভিন্ন জনে বিভিন্ন রকম কথা বলে, আমার ভালো লাগে। তো উনি বললেন যে দেখ, দেবী সরস্বতী তোকে কৃপা করে প্রসাদ হিসাবে এটা দিয়েছে, ইউ হ্যাভ নো রাইট টু ইগনোর ইট। তখন এই কথাটা আমার কানের মধ্যে সারাটা দিন ধরে বাজতে লাগলো এবং তার পরের দিন থেকে আমি আবার নাচটাকে স্টার্ট করলাম ভীষণ ভাবে। আজ পর্যন্ত, এখনো পর্যন্ত থামিনি, আগামী দিনেও থামবো না, এটা আমি একদম ডিটারমাইন্ড, যে যে যাই বলুক। কিন্তু দেখো সন্দীপ, আমার ফ্যামিলি, বললাম আমি নন মিউজিক্যাল একটা ফ্যামিলিতে আমি জন্মেছি এবং আমার ফ্যামিলির কোনো সাপোর্ট ছিল না। আমার পরিবারের লোকজনেরা আঘাত পেলেও আমার কিছু করার নেই। আমার ছিল না পরিবারের সামনে কাউকে দেখার, বা আমি এমন একটা ব্যাকওয়ার্ড জায়গায় থাকি যে আমার সামনে একজন বড় নৃত্যশিল্পীকে আমি দেখতে পাচ্ছি, তার জার্নিটা, তার স্ট্রাগলটা, সেটাও আমি দেখতে পাচ্ছি না, বা তার কাছ থেকে আমি কিছু শুনতে পাচ্ছি যে কিভাবে চলা উচিত, কিভাবে চলা উচিত না। আমি কিন্তু একটা অন্ধকার রাস্তার মধ্যে দিয়ে বিচরণ করেছি, মানে কেউ নেই আমার রাইট, লেফট, ফ্রন্ট, বিহাইন্ড, নো ওয়ান ওয়াজ দেয়ার। আমি একা, আমি চলেছি, আমার সঙ্গে আমার ঈশ্বরের প্রতি বিশ্বাস, আর আমার গুরু আমাকে যা বলেছেন তাই করেছি। আমি প্রথম শেখা শুরু করলাম, কথার তালিম নেওয়া শুরু করলাম দমদম সিটির মোড়ে। আমার প্রথম গুরু যিনি স্মৃতিরঞ্জন ঘোষ মহাশয়, ওনার কাছে আমি জয়পুর ঘরানাতে নাচ শেখা শুরু করি। উনি রামগোপাল মিশ্রের স্টুডেন্ট ছিলেন, ওনার কাছে আমি যেতাম। আমি তখন একটা 30 টাকার টিউশন করতাম, একটা ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট পড়াতাম, 30 টাকা মাসে পেতাম। আর মাস্টারমশাইয়ের কাছে আমি স্পেশাল ক্লাস করতাম, দেন আই হ্যাড টু পে অনলি 15 রুপিস ফ্রম দ্যাট 30 রুপিস। তো ওই 15 রুপিস আমার কাছে মানে থাকতো, তার মধ্যে থেকে আমি স্টুডেন্ট কনসেশনের মান্থলি কাটতাম কাঁচরাপাড়া টু দমদম, সেটা 9.5 টাকা তখন একটা দিত। আর বাকি, হ্যাঁ, তো আমার কাছে বাকি পয়সাটা থাকতো মানে খাওয়ার জন্য। আমি প্রত্যেক স্যাটারডে অ্যান্ড সানডে 2 দিন করে মাস্টারমশাই শেখাতেন, কিন্তু আমি খেতাম না, পকেটে পয়সাটা রেখে দিতাম শেষ সপ্তাহটায় খাবো বলে। এবং আমি কি করে ঘুঙুর কিনেছিলাম, আমার কাছে এই পুজোর সময় আমাদের পরিবারে একটা রেওয়াজ ছিল যে বিজয়ের সময় সবাই টাকা দিত আর কি, সেটা জমিয়েছিলাম একটা মাটির ভাড়ে, সেটাতে 60 টাকা হয়েছিল। ইন দ্য ইয়ার অফ 1981 এর কথা বলছি, তখন ওই 60 টাকা
একটা প্লাস্টিকের প্যাকেটে করে নিয়ে মাস্টারমশাই কি দিয়ে বলেছিলাম, মাস্টারমশাই এই টাকাটা আমার কাছে আছে, এটা দিয়ে আপনি আমাকে ঘুঙুর করে দেবেন। তখন মাস্টারমশাই আমাকে ঘুঙুর বানিয়ে দিয়েছিলেন এটা দিয়ে। তো এইটা ছিল মানে আমার কাছে একটা বিরাট বড় ব্যাপার। দেখো বলে না যার কেউ নেই তার ভগবান আছে। একদম তো ডিসেম্বর মাসে যখন ইয়ার এন্ডিং মানে স্কুল সেশন ওয়াজ ওভার, আমি তখন চিন্তায় পড়লাম কি করে মাস্টারমশাই মানে পে করব, এবং আমার ভীষণ একটা লজ্জা পেতে লাগলো ভেতরে ভেতরে। কিন্তু কি অদ্ভুত ব্যাপার, ওই ছাত্রীর দাদু মানে আমাকে ডিসেম্বরের এন্ডে এসে আমার বাড়িতে কলিং বেল বাজাচ্ছেন। আমি বেরিয়ে দেখলাম মেসোমশাই। আমি বললাম হ্যাঁ মেসোমশাই বলুন। বললেন যে প্রণব তুমি আজকে বিকেলে আমার বাড়িতে একটু যেও। বললাম যে ওর তো এখনো রেজাল্ট বেরোয়নি আর বই খাতাও আসেনি, তাহলে আমি জানুয়ারি ফার্স্ট উইক থেকে যাব। বললো না না তুমি আজকে এমনি যেও। আমি গেলাম, গল্প করলাম, চা দিলেন, চা খেলাম, তারপরে একটা এনভেলাপ দিলেন। বললাম মেসোমশাই এটা কি? বলে এটা তোমার অনারিয়ামটা। বললাম আমি তো এই মাসে পড়াইনি। বলে তুমি কি বলো প্রণব, শিক্ষকের আবার কোনো মাস হয় নাকি? যে গুরু যে শিক্ষক সে সব সময়ের জন্য শিক্ষক। সন্দীপ, তাপস তখন আমার দু চোখ বেয়ে না জল বেরিয়ে আসছে, যে তাই তো আমি তো মানে আনন্দাশ্রু যাকে বলে, হ্যাঁ, যে আমি তো পেয়ে গেলাম, আমার তো অসুবিধা হলো না, ঈশ্বর আমায় রক্ষা করলেন। আমি সেখান থেকে আবার মাস্টারমশাইকে পে করতে পারলাম। তো এইভাবেই মাস্টারমশাইয়ের কাছে আমার নাচ শেখা, তবলায় রেওয়াজ করা, প্র্যাকটিস করা, বিভিন্ন প্রোগ্রাম করা, পরীক্ষা দেওয়া, সেখান থেকেই ওই সেই সময়ে যে নৃত্য বিশারদ ছিল, ফিফথ ইয়ার পরীক্ষা দিলে হয়, সেগুলো পাশ করা। মাস্টারমশাই আমাকে একটা কথা বলেছিলেন, আমি সেটা ভীষণভাবে মনে রেখেছি, যে প্রণব এই লাইনটা খুব ভালো আবার খুব খারাপ, হ্যাঁ, তা তুমি তোমার অনেস্টিটা বজায় রাখবে, তাহলে তুমি এই লাইনে টিকে থাকতে পারবে। তো সেটা আমি চেষ্টা করেছি আমার গুরুর কথা মেনে চলার, যে আমি অনেস্টিটাকে বজায় রাখবার চেষ্টা করেছি, সবসময় ফেয়ার ওয়েতে চলার চেষ্টা করেছি। জানি না কত কিছু করতে পেরেছি। এই হলো আমার জার্নি। তারপরে তো চলে গেলাম, ওই যে বললাম কেউ আমার সামনে নেই, কেউ আমাকে রাস্তা দেখানো নেই। তখনকার সময় যুগান্তর পত্রিকা ছিল, যুগান্তর একটা অ্যানাউন্সমেন্ট দেখলাম যে আনন্দ শঙ্করের ট্রুপে ছেলে নেওয়া হবে, ডান্সার নেওয়া হবে। আমি ওটা দেখে অ্যাপ্লাই করে দিলাম। তো কিভাবে যেন আমার কাছে দেখলাম যে অ্যাপয়েন্টমেন্ট একটা লেটার এলো, ইন্টারভিউ লেটার। ইন্টারভিউতে চলে গেলাম, চিনি না, চলে গেলাম পাম এভিনিউতে, আনন্দদার বাড়িতে চলে গেলাম, ইন্টারভিউ দিলাম। বিভিন্ন রকম ভাবে নাচ দেখলেন উনি, তনুশ্রীদি সবাই, এবং সিনিয়র দাদারা ছিলেন, নাচ দেখলেন। নাচ টাচ করে টোরে দিয়ে চলে এসেছি দুমদারা। কারণ আমি একটু বরাবর একটু ডেসপারেট ছিলাম আর কি, যা হবার হবে দেখা যাবে, করে দিয়ে চলেছি। হঠাৎ একদিন দেখি পিওন একটা এসে চিঠি দিয়ে গেল, খুলে দেখলাম ওটার মধ্যে যে আমি সিলেক্টেড হয়েছি, আমাকে এত তারিখে জয়েন করতে বলা হয়েছে। তো ওই রেপারেটরি গোচের যেরকম ছিল আনন্দদার ট্রুপে, যে রিহার্সালের জন্য ফিস পেতাম, তারপরে শো করলে টাকা পেতাম, এটা আমার কাছে একটা দারুণ ব্যাপার হয়েছিল। একটা সাপোর্ট, ফিনান্সিয়াল হেল্প হয়েছিল, যে ফিনান্সিয়াল হেল্পটা আমাকে ভীষণভাবে আমাকে মনে জোর দিয়েছিল। তো তারপরেই আবার যুগান্তর পত্রিকায় দেখলাম যে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের একটা অ্যানাউন্সমেন্ট বেরিয়েছে যে সেখানে ভর্তি হওয়া যাবে। তো তখন সেটা দেখে আবার অ্যাপ্লাই করলাম। ইন্টারভিউ হলো, এক ঘর ভর্তি লোক। এবং ওই মাস্টারমশাইয়ের কাছে যখন শিখি তখনই আমি বেলাদির নাম শুনেছিলাম এবং বিভিন্ন বইতে বেলাদির ছবি দেখেছিলাম। হ্যাঁ, তো মানে তাকে দেখেই না একটা দারুণ কিছু মনে হয়েছিল, যে মানে এটা একটা নক্ষত্র টাইপের আর কি। মানে এই নক্ষত্রের কাছে কি করে যাওয়া যায়, আমি তো রাস্তা জানি না, কে আমাকে নিয়ে যাবে। তো ওই রবীন্দ্র ভারতীর ঘরে গিয়ে দেখছি ওইরকম ধবধবে ফর্সা, ওই ছোট ছোট চুল, সুন্দর মানুষটা ওরকম আরো অনেকের সঙ্গে বসে আছে। মানে তখন আমার যে কি আনন্দ হচ্ছে, আমি সেই নক্ষত্রের কাছাকাছি, হ্যাঁ, এবং মানে তাকে দেখতে পাচ্ছি, এটা আমার কাছে একটা দারুণ ব্যাপার। তারপরে কেমন করে যেন সেখানেও সিলেক্টেড হয়ে গেলাম, লিস্টে নাম উঠে গেল, ভর্তি হলাম, তার কাছে দেওয়ার সুযোগ পেলাম, তার পা ছুতে পারলাম। মানে এটা একটা দারুণ ব্যাপার হলো। এবং দিদির কাছে শেখা, মানে সেই দিদির বাড়িতে যাওয়া, সুরতীর্থে যাওয়া, ইউনিভার্সিটিতে শেখা, মানে একটা দারুণ ব্যাপার। হ্যাঁ, দিদির কাছ থেকে পান খেলে, পানের রস, মানে একদিন মনে আছে প্রচন্ড রেওয়াজ করছি, মাথা বো বো করে ঘুরছে সুরতীর্থতে। দিদিকে বলছি দিদি আমি আর পারছি না, আমার মাথা ঘুরছে। করতেই হবে এখনো, এনে একটু পান ছিঁড়ে দিয়ে বলেন এটা খা, বমি বমি ভাব চলে যাবে।
মানে এই যে শিখলাম, এটাও শিখলাম যে পানের রসটা খেলে বমি ভাব চলে যাবে। তো এইরকম ভাবে দিদির কাছে দীর্ঘ বছর তালিম নেওয়ার চেষ্টা করেছি। তাপসীর সঙ্গে ওখানে গিয়ে পরিচয় হয়েছে, আরো সবার সঙ্গে বন্ধুত্ব আর হয়েছে। রবীন্দ্র ভারতীতে গেলেই ওনার সেই আওয়াজ, হ্যাঁ সেই আওয়াজ আর সেই গলা, range, হ্যাঁ সেই এটা আক্তার তো জির আমরা মতো ভুলতে সেই পারি। গানের গলা, আমি এটা অল্প দিনই ভোলা ছিলাম, যায় না। তবে উনি দিল্লি আসলে আমাকে ফোন করতেন, আমি তারপর হ্যাঁ। যেতাম। দিদি এত মজার মানুষ, ঘুরতেন, বলতে চল বাজার যাবো, এ করব। তো আমি দিল্লিতে আসার পরে যখনই উনি আসতেন আমাকে আগে জানিয়ে দিতেন। তো সেই লাজপত নগরে যাওয়া থেকে আরম্ভ করে আর নানান গল্প, জানো তো। এখন পরে আলোচনা হবে, এবার তাপস বলবে, তারপরে আবার আলোচনা। তারপরে ওখানে রবীন্দ্র ভারতীর কোর্স শেষ হলো। রবীন্দ্র ভারতীর কোর্সটা শেষ হওয়ার পরেই এই কাগজেই আমার স্কুলের চাকরির একটা অ্যানাউন্সমেন্ট বেরোলো। তখন আমার তো হ্যাঁ, তো তারপরে ওখানে ঢুকে গেলাম। আর তারপরে তো আমি গুরুজির কাছে, পন্ডিত ওম প্রকাশ মহারাজজির কাছে গেলাম। হ্যাঁ, সেটাও দীর্ঘ বছরের একটা জার্নি। দীর্ঘ বছর ধরে, ধরো 90-এর দশক থেকে ওনার কাছে আমি পড়ছি, যতদিন উনি বেঁচে ছিলেন ততদিন। এবং এখনো আমি মনে করি যে এখনো আমি ওনার, উনি আড়ালে থেকে আমাকে শিখিয়ে যান, সবকিছু বলে দিয়ে যান, এখনো শিখছি সেই রাস্তাতেই, তার দেখানো পথেই চলছে। আচ্ছা, সবাইকে নমস্কার। অনেকদিন পরে সবার সঙ্গে দেখা হলো। আর গুরুভ্যই নমো আর কি। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মা তস্মৈ শ্রী গুরবে নমঃ। বারে বারে সবার আলোচনার মধ্য দিয়ে দিদির নামটা উঠে আসছে, খুব ভালো লাগছে একদম। সবার আমার ভীষণ আনন্দ হচ্ছে, কিন্তু আনন্দেও চোখে জল চলে আসছে। বুঝতে পারি না কেন এই জল চলে আসা। তবুও বলবো, সন্দীপের প্রথম যে কোশ্চেন আমাদের মানে আলোচনার বিষয়বস্তু ছিল নাচে কিভাবে এলাম, নাচ জীবনে কিভাবে নাচের সঙ্গে সংস্পর্শ হলো। আমার মনে হয় আমরা যারা মেল ডান্সার, যারা আমরা জন্মাই, যারা নাচকে প্রফেশন করেছি, জন্মের সঙ্গে সঙ্গে আরেকটা জিনিসও ভেতরে জন্মে থাকে, সেটাকে আমরা ডেভেলপ করি পরে, সেটা হচ্ছে আমাদের জিনগত নাচ। যে রক্তের সঙ্গে বোধহয় আমরা শিল্পটা নিয়ে জন্মাই, তা না হলে এইটা হওয়া সম্ভব না একটা মানুষের পক্ষে। এই যে কি কঠিন কাজ, যত দিন যাচ্ছে তত মনে হয় যেন আরো কঠিন। আমি যখন খুব ছোট, 2-3-তে বাচ্চারা খেলে, আমি তখন স্কাউট করতাম, প্যারেড করতাম। ওইখানে গিয়ে সব দাদারা আমাদের সব প্যারেড শেখাতো। সবুজ সাথী বলে একটা ক্লাব ছিল উল্টোডাঙাতে, সেখানে গেলে প্যারেড করার পরেই কবিতার কম্পিটিশন হতো, গানের কম্পিটিশন হতো, অ্যানুয়াল প্রোগ্রাম হতো। প্রোগ্রাম হলেই ওরা দেখি মানে যতটা বেশি পিটিতে আমাকে ভালোবাসে, গান বাজনা হলে তার থেকে অনেক বেশি ভালোবাসে, এবং ওরা আমাকে নিয়ে যায়, তাপস তুই এটা পরিচালনা কর। তারপরে আমার একটা বন্ধু ছিল, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর একটা ড্যান্স ড্রামা ছিল তখন, নাক কাটা রাজা, টুনটুনিও রাজার কাহিনী, সবার মনে আছে কিনা জানি না। সেই সময় আমি এক কোনোদিন নাচ শিখিনি, আর ওখানকার ডান্স ডিরেক্টর হচ্ছে ক্লাবের সবাই, দাদারাই সব ডিরেক্টর, কেউ নাচ জানে না, সবাই ডিরেক্টর। তো সবাই একটা একটা করে স্টেপ দেখাচ্ছে, সেই টুনটুনির টাকাটা চুরি করছে কিভাবে, করছে কিভাবে। এবার প্রথম দিন গিয়ে আমার রাত্রিবেলা ঘুম বন্ধ হয়ে গেল, মানে সব নাচ তো আমি দেখিয়ে দেবো, ওরা যা দেখাচ্ছে প্রত্যেকে ভালো আমি দেখাতে পারি। হ্যাঁ, তো আমি ওইটার সঙ্গে জুড়ে গেলাম, এবং জুড়ে যাওয়ার পরে আমার মনে আছে পুরো স্ক্রিপ্টটা আমার একদম কণ্ঠস্থ হয়ে গেল। মানে উইদাউট স্ক্রিপ্ট আমি পুরোটাই মানে গান গেয়ে কবিতা বলে মানে সমস্ত কিছু মিউজিক পর্যন্ত মুখস্থ হয়ে যাচ্ছে। তো এটা কিভাবে হচ্ছে আমি জানি না, সেটা তখন খুব ছোট, আমি আপ প্যান্ট পরি। তারপরে ওই যে গান মানে শিল্পের সঙ্গে আস্তে আস্তে জুড়ে যাচ্ছি, এবার ভেতরে তো কিছু একটা কাজ করছেই। আমি যখন ক্লাস 3-তে পড়ি, আমার মনে আছে আমাদের বাড়ির কাছে যেই প্রাইমারি স্কুলে পড়তাম, আমাদের বাড়ির 4টে বাড়ি পরে ওই স্কুলটা, ওই তখন মাস্টারমশাইদের একটা ছিল যে প্রত্যেক বছরই দুর্গাপুজোর সময় যাত্রা হবে, তো যাত্রার রিহার্সাল হবে ওই 3তলা বাড়িতে। আর আমি না বিকেল থেকেই দেখতাম, মানে
আধ ঘন্টা পর পর 10 মিনিট পর পর কখন লাইট জ্বলে উঠবে, লাইট জ্বলে উঠলেই জানি যে রিহার্সালটা শুরু হবে। তো মানে কেউ আসেনি, একজন পৌঁছেছে, আমি পৌঁছে গেছি ওখানে। তখন আমাদের যিনি হেডমাস্টার মশাই উনি ওখানে ছিলেন, উনি বলতেন, উনি খুব মানে মাস্টার মশাই তো, তো যখনই যাত্রায় কোনো রোমান্টিক সিন হবেন উনি বলতেন, এই তারপর যত একটা পান নিয়ে আয়। উনি আমায় কিছুতেই দেখতে দিতেন না। তো আমি আবার তখন মনে মনে ভাবতাম যে তোমরা কি করো, যখন যাত্রাটা হবে তখন তো আমি দেখতে পাবো নিশ্চয়ই। তো এইভাবে একটু একটু করে মানে কিভাবে শিল্পের সঙ্গে জুড়ে যাচ্ছি আর ভেতরে ওই মিউজিক, নাচ, আর এদিকে আমি আমার মামা বাড়ির সঙ্গে খুব জড়িত ছিলাম। আমার মামা বাড়িতে সবাই খুব মানে ওদের একটা রেওয়াজ ছিল, রোজ বিকেল বেলায় মাদুর পেতে গান বাজনা করতে হবে, সে তুমি যাই জানো না কেন। হ্যাঁ, তো তুমি যদি তবলা বাজাতে জানো তাই বাজাও, তুমি যদি ঢোল বাজাতে জানো তোমায় বসতেই হবে আসনে। তো আমিও দিদিদের সঙ্গে বসতাম না, দিদিরা যা গান গাইতো, মানে তখনকার দিনের গান হচ্ছে গানটা এরকম, পানা ঘট মুরলিয়া বাজা সখী, এরকম গান। আমি ওরকম করেই ওর থেকে ভালো গাইতাম আর কি, ওদের সঙ্গে বসে বসে। তো খুব মজা পেতাম, তার সঙ্গে লেখাপড়াও এগোচ্ছে, নাচও এগোচ্ছে, এইসব করতে 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 আর পাড়াতে আমাকে এত লোকে চিনতে উল্টোডাঙাতে যে কিছু হলে, কালচারালি কিছু হলে আমাকে সেখানে ডেকে নিয়ে যাবেই। তখনও তুমি শেখা শুরু করনি, মানে প্রপার ট্রেনিং শুরু হয়নি? না, প্রপার শেখা শুরু এটা কবে শুরু করলে? সেইটা শুরু করলাম এই তখন আমি এদিক ওদিক নেচে বেড়াচ্ছি, তাও কবিতা বলছি। তখন আমার বললাম যে এইটা আমার ঠিক হচ্ছে না। তখন আমি ক্লাস 8-এই টিউশনই শুরু করলাম, একটা বাচ্চাকে পড়াতে আরম্ভ করলাম। সেই বাচ্চাটাকে পড়িয়ে প্রণব যেমন বললো 30 টাকা, আমার প্রথম এক্সপেরিয়েন্স হচ্ছে 8 টাকা, না 8 টাকা না 10 টাকা। 10 টাকা। আর ওই যে স্কুলে গিয়ে ভর্তি হলাম ওখানে লিপিকা দে বলে এক ভদ্রমহিলা নাচ শেখাতেন, সেই আমাকে দিয়ে স্কুলটা খুললো। ওখানে দিদি তখন মণিপুরি শেখাতেন, তো ওনার কাছে মণিপুরি শিখতে আরম্ভ করলাম, ফোক শিখতে আরম্ভ করলাম একটু একটু করে। তারপরে ওনার সাথে একটু একটু কাজ আরম্ভ করলাম। তারপরে একটু একটু করে রোজই এগোনো, রোজই একটু করে এদিক যাওয়া ওদিক যাওয়া, এখান থেকে শেখা। আর যেখানেই হোক না কেন গান বাজনার কিছু হলেই তার মধ্যে কিভাবে যেন জড়িয়ে যাচ্ছি। তারপরে চলে গেলাম আমি ইমান কল্যাণ বলে একটা গ্রুপ থিয়েটার ছিল, সেই গ্রুপ থিয়েটারে জয়েন করলাম। সেইখানে জয়েন করবার পরে তারা আমাকে ছোট ছোট রোল দিত, সেই রোলগুলো করতাম। কিন্তু আমার যত মনে হলো আই এম নট স্যাটিসফাইড উইথ দ্যাট। ওই নাটক করতে, যাত্রা করতে, ওগুলো করতে আমার ভালো লাগছে না। তারপরে আস্তে আস্তে সল্ট লেকে, তখন উল্টোডাঙ্গা থেকে সল্ট লেকে হাঁটা পথ, সল্ট লেকে খোঁজ পেলাম যে দিদি আসেন, বেলাদি। হ্যাঁ, দিদির কাছে গেলাম, দিদির সঙ্গে যোগাযোগ। তারপরে দিদির কাছে শিখতে আরম্ভ করা একটু একটু করে। তা দিদিকে যতটা না ভালোবেসেছি তার নাচটাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। কবে মনের অজান্তে কোথায় ঢুকে গেছেন বলতে পারবো না। এবং আজও যে স্মৃতি এক্ষুনি বলছিল প্রণব, যে গুরুর আশীর্বাদ এমনই একটা জিনিস যেটা মনে হয় কোনো অংশে মা বাবার থেকে কম নয়। এবং সেটা যেন গুরু থাকুক আর না থাকুক, তার হাতটা যে মাথার উপরে আছে আজকে সেটা বুঝতেই পারি। একদিন দিদি আমায় বলেছিলেন যে, দিদিকে আমি একদিন বলছিলাম যে দিদি কি করে খাবো, তখন দিদি আমাকে বলছিলেন যে দেয়ালে লাত মারবি, দেয়াল থেকে পয়সা পড়বে। তো সেইটা যে কত মূল্য সন্দীপ আজকে আমি রিয়েলাইজ করি। আমি রবীন্দ্রভারতীতে প্রথমে গিয়ে দিদির সাথে যাদের আমি দেখেছি সব ওই সময়, আমরা তো বাইরের থেকে এসেছি, তার মধ্যে তাপস, সারাক্ষণ আমি দেখেছি দিদির সাথে তাপসকে। আর দিদিকে আমরা তখন ভয় পেতাম কিছু এরকম হলে, ও আমাকে বলতো অন্য আরো কিছু ব্যাপার ছিল, তাপস বারবার বলতো দিদি খুব ভালো, দিদির সাথে অরিন্দম ডাইরেক্ট গিয়ে কথা বল, ওর থ্রু যাবি না। একদম তাপস এটা আমাকে সবসময় বলতো। তারপরে তাপস আমাকে সবসময় বলতো দিদির সাথে ডাইরেক্ট করো, তোরা বাইরের থেকে এসছিস। তখন আমি দিদির কাছে ধীরে ধীরে ক্লোজ হতে আরম্ভ করলাম, খুললাম। আর একটা সুন্দর রিলেশন হলো, সেটা কিন্তু তাপস সেখানে বলেছে। আর তাপস এই কথার সাথে সাথে আমি আর একটা কথা বলে দিই, আমার মা গিয়েছিলেন রবীন্দ্রভারতীতে, তখন তো আমি জবরদস্তি গেছি একেবারে অন্যরকম এর থেকে। মা গিয়ে দিদির সাথে দেখা করেছিলেন, গিয়ে বললেন যে ও তো এটা নিল, আমাদের আপত্তি নেই, কিন্তু
আমার বাড়িতে অসুবিধা নেই, কিন্তু তার সাথে অর্থকরীয় তো একটা ব্যাপার, ও কি করে ওর লাইফ। তখন দিদি হাসলেন, হেসে আমার মাথায় হাত দিয়ে মারলেন, বললো যদি ও সিনসিয়ারলি আর অনেস্ট থাকে, ওকে কোনো চাকরি খুঁজতে হবে না, চাকরি ওর পেছনে আসবে, পয়সা ওর সাথেই থাকবে, তবে তোকে বউকে নাচের সাথে থাকতে হবে জীবনভর। আর বলে তখন আমি দাঁড়িয়ে থাকলাম, তখন মা বললেন যে তাহলে আপনি আশীর্বাদ করুন। দিদি আমার মাথায় হাত রাখলেন। আর সেইটা কিন্তু আমি সর্বোচ্চ ফেস করেছি, যে ওই কথাটা এত সত্যি। এখন ও কথাতে আমার আরো মনে পড়লো কথাটা, এই কথাটা। আর তাপসের সামনে আমি বলছি, সেই সময় অনেক কিছু আমরা কলকাতায় বাইরে থেকে এসেছি, অনেক কিছু জানি না। তাপস কিন্তু খুব ভালো আমাদের গাইড করতো। অনেক সময় বলতো যে অরিন্দম, যা কিছু আছে দিদির সাথে সোজা চলে যায়, এদিক ওদিক করবি না, কেউ দিদির সাথে ডাইরেক্ট কথা বলি। কোনো ট্রাবল হলে, কোনো জিনিস যদি বুঝতে অসুবিধা হয়, কেউ কেউ ছিল তারা বলতো না 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 এখন দিদি না, এখন নিয়ে। তো বললে না তুই যাবি, ডাইরেক্ট যা। তখন আমি অনেক সময় আমরা যেতাম, গিয়ে সেই ব্যাপারটা ক্লিয়ার। না এটাই মনে হয় তো এখন যে আমার তাপসের সামনে এই কথাটা বললাম, জানে এটা আমি তাপসের কাছ থেকে পেয়েছিলাম। আমার কিন্তু খুব ভালো এক্সপিরিয়েন্স সব। হ্যাঁ, না এই আমার জার্নিতে আমি পরে বলবো, দিল্লিতে এসেও আমার খুব ভালো এক্সপিরিয়েন্স। না এই অনেস্টিটা তো আমার খুব কম। এই অনেস্টিটা দেখো আছে বলেই তো এখনো অব্দি তো সবাই এই ডান্সটাকেই প্রফেশন করে রয়েছে আমরা প্রত্যেকে, না? সন্দীপ, একটাই কথা বলার যে আমি সব সময় বলি, আমরা যারা নাচ নিয়ে চলছি, আমরা শিল্পটাকে তো প্রচন্ড পরিমাণে ভালোবাসি। এই ভালোবাসাটা আরো আরো আমি যদি মনে করি আমি 80 করছি, 80% করছি, যদি আমরা বিগিনিং থেকে, আজ যে সাপোর্ট আমরা পাচ্ছি এদিক ওদিক থেকে, কেউ এসে বলছে তার বাচ্চা পাঠিয়ে দিচ্ছে, যদি বিগিনিং থেকে কেউ সোসাইটির লোকজন আমাদের পাশে এসে দাঁড়াতো, বলতো হ্যাঁ ভাই তুমি করো, আমরা তোমার পেছনে আছি, হ্যাঁ, সোসাইটি যদি প্রথম দিন থেকে এর মূল্য বুঝতো, তাহলে বোধহয় আমরা আরো কিছু করতে পারতাম। হ্যাঁ, সেটা কিন্তু এটা একটা পজিটিভ साइन যে मतलब अभी ये सब चेंज हो रहा है, क्योंकि सब मतलब ভালোর দিকে যাচ্ছে, যে এটা নয় যে आगे যদি मतलब আমি क्योंकि डैनी भाई है ना हम लोगों के साथ, तो इसलिए मेरे ख्याल से थोड़ा हिंदी बोलने से हाँ, हिंदी बोलो, कोई बात नहीं है, कोई बात नहीं है। हाँ, क्योंकि हाँ वही कि मतलब पॉजिटिव वे में आ रहे हैं कि अगर पहले 2 डांसर थे तो अभी तो 10 मेल डांसर आ गए, तो ऐसा ऐसे ये बढ़ रहा है, और समाज भी चेंज हो रहा है। जैसे कि अभी जिस कारण आज हम लोग इसमें यहाँ बातचीत करने के लिए आए हैं, जैसे कि देखो दीदी जब तुम लोगों को ये बोले थे कि अगर तुम डांस को पकड़ के चलो तो नौकरी या पैसा का कोई चिंता नहीं होगा, तो उन्होंने तो कोई मतलब सोच समझ के बोले थे। हाँ, विजन था। तो आज तो मतलब तब जाके जब तुम लोगों को बोले थे, मेरे ख्याल से तब तो ऐसे हर एक स्कूल में डांस नहीं होता था, पर अभी तो ये आ गए ना कि जो जितने भी प्राइवेट स्कूल्स है वहाँ ज्यादातर स्कूल में अभी तो डांस है। तो ये ज्यादा तो से ज्यादा और एकदम तो बहुत अच्छा स्कूल में जाता है। हाँ, बहुत सारे तो ये एक अनेक बहुत सारे अभी अपॉर्चुनिटीज। तो ऐसे ही जिंदगी के साथ डांस जोड़ जाते हैं, जोड़ गया है, और उसी को हम लोग अपना लिया, ऐसे ही आगे चलते हैं, और पीछे मुड़ के देखना नहीं है कभी। খুব ভালো লাগছে। আচ্ছা, इसके बाद हम लोग मतलब যেটা বলতে চাইবো যে কিভাবে আপনাদের ক্ষেত্রে যে প্রত্যেকেই ডান্সের সঙ্গে সঙ্গে একটা সার্ভিস লাইফ এসে গেছে, সেইটা কি করে আসলো, হ্যাঁ, এবং কোন পরিস্থিতিতে মনে হলো যে না এটা ইম্পর্টেন্ট, মানে সার্ভিস লাইফটাকেও আমি অ্যাকসেপ্ট করব, সেই জায়গাটা আমি যদি ড্যানি ভাইয়ের থেকে শুরু করি একটু। हाँ, डैनी जी बोलिए। हाँ, आप बोलिए। सोचा तो नहीं था कि इस तरह से स्कूल में जॉब करेंगे या कुछ इस तरह का कुछ काम होगा, लेकिन एक अवसर था दीदी के साथ। मैं दीदी भास्वती दीदी को मैं असिस्ट करता था, और हम लोगों ने स्कूल में बहुत कम उन दिनों इस तरह के ग्रैंडर बैले हुआ करते थे, एनुअल शोज हुआ करते थे। मेरे ख्याल से बहुत कम स्कूल थे, उसमें से एक डीपीएस आरके पुरम स्कूल था जिसने
ये 93 में राम काव्य कराया। मिसेस चोना उस वक्त प्रिंसिपल थी और भास्वती दीदी की डायरेक्शन कोरियोग्राफी में मुझे एक असिस्ट करने का मौका मिला। तो उस दौरान ये मैं स्कूल में गया और मैंने तो जब बच्चों को सिखाना शुरू किया और मेरा जो मैंने सीखा था उसको मैंने कैसे बच्चों को सिखाया, एग्जीक्यूट किया, तो मुझे एक अलग से एक मजा दूसरा ही आने लगा कि ये भी एक एक्सपीरियंस है जो बहुत अच्छा है। बट ऐसा कोई इरादा नहीं था कि मैं नौकरी करूंगा, क्योंकि नौकरी आर्टिस्ट को एक सहारा तो चाहिए, सपोर्ट चाहिए, बिल्कुल जरूरी है, लेकिन कहीं किसी हद तक उसका एक क्रिएटिविटी भी रुक जाती है, उसका एक अपना एक जो उसकी जो उड़ान होती है वो भी एक रुक जाती है। तो लेकिन मेरे को बड़ा अच्छा एक जब मेरे को ऑफर किया गया कि आप हमारे डीपीएस में ही आप शुरू करिए, आप मैं उस वक्त 23 साल का था, तो मेरे को बोला गया कि आप यहाँ पे सिखाना शुरू करिए। तब तक मैं अपने कोर्सेज भी कर रहा था साथ के साथ, जो कि निपुण वगैरह सारी चीजें उसके साथ होती थी। तो मुझे बोला गया, फिर मैंने शुरू किया और कुछ साल शुरुआत के जो मेरे 13 इयर्स और 12 इयर्स इतना मेरे को सपोर्ट मिलता था स्कूल की तरफ से कि मैं बहुत अच्छे से, और ये मेरे को बहुत एक ये प्रार्थना है, अगर ये विनती स्कूल की अथॉरिटी अगर सुने तो मैं दिल खोल के बोलना चाहता हूँ कि अगर आप किसी खिलाड़ी को, किसी डांसर को, किसी सिंगर को अगर अपॉर्चुनिटी ना दे कि वो बाहर भी अपना परफॉर्म करे, ताकि वो परफॉर्मेंस करने से वो पैसा नहीं कमाता है। ये बहुत सारे स्कूल्स के लोगों को ये लगता है कि ये दूसरी जगह काम करके पैसा कमाना चाहते हैं या दूसरा कुछ काम करना चाहते हैं, ऐसा नहीं है। हम अपने आप को जिंदा रखने के लिए अपनी जिसे कहते हैं कि क्रिएटिविटी और बढ़े और हम नया करें और हम नया सीखे, जैसे खिलाड़ी को हमेशा खेलते रहना चाहिए अपनी ताजगी बनाए रखने के लिए। तो ये बहुत जरूरी है कि अथॉरिटी इन सब चीजों को समझे, और बहुत से लोग समझते भी हैं, मुझे भी उनमें से ही अपने आप को मानता हूँ। काफी मेरे को स्कूल की तरफ से सपोर्ट, और आज लेकिन ये बड़ा मुश्किल है कि दोनों चीज को पैरेलल रखना। कैसे आप कब आप रियाज करेंगे, कब आप सोचेंगे, कब आप चलेंगे साथ और दोनों चीजों को लेके आगे बढ़ेंगे। लेकिन जब हमने नया चीजें अपने की है, उस नई चीजों को हमने स्कूल की तरफ दिया है। जैसे हम यहाँ से सीखते थे, अपने गुरु से जो चीजें हमने सीखी, जो चीज हमने देखी, हम देखिए जो सब्जेक्ट टीचर हैं उनका तो मैं ज्यादा नहीं बोल सकता, लेकिन आर्टिस्ट को सुबह से लेकर रात तक इसी चीज में रहना पड़ता है। बिल्कुल। रात को शाम को हम दिन भर काम करते हैं, शाम को परफॉर्मेंस देखते हैं और करते हैं, और रात को घर में घुसते हैं, और फिर सुबह स्कूल निकलते हैं किसी तरह तैयार होकर और अपनी 12 से जर्नी करते हैं। पर आपने तो बहुत जी हाँ जी, तो एक जो जर्नी था वो बहुत ही डिफिकल्ट एक तरफ से था, पर दूसरी तरह से जैसे कि वहाँ एक रेगुलर रूटीन में, एक डिसिप्लिन में भी आप चलते हैं ना, तो वो भी एक अच्छी है बात। हाँ बिल्कुल अच्छा है। रूटीन डिसिप्लिन तो हमारे अंदर वैसे ही होता है। अगर आप कला के घुस गए, कला जुड़ गए, तो आपका रूटीन और डिसिप्लिन और सिंसियरिटी तो वैसे ही आ जाती है। बिल्कुल। यही चीज हम बच्चों को भी सिखाते हैं कि सबसे पहले सेंसिटिव होना, ये जो इस कला में है कि गुरु को प्रणाम करना, धरती को छूना, ये और किसी काम में नहीं आता है जितना कि हमारे बिल्कुल कला में सेंसिटिविटी बढ़ जाती है। और स्कूल में आके जब आपका बैकग्राउंड, आपका सिंसियरिटी और आपकी कमिटमेंट पीछे से अच्छी है, तो आगे भी वो चलता है और बढ़ता है। हाँ, स्कूल में बहुत सारी चीजें सीखने को मिलती है, बहुत सारी चीजें सीखने को मिलती है। हम छोटे बच्चों से भी सीखते हैं, और उनके पास बहुत कुछ ऐसा होता है जो हमें अनजाने में सिखा देता है और हम उसको अपना लेते हैं। अगर आपका मन खुला है तो आप उसको ले ही लेते हैं।
और बहुत कुछ एक्सपीरियंस रहे, बहुत अच्छी जर्नी रही और बहुत अच्छे प्रिंसिपल मिले, तो साथी हमारे साथी कलाकार रहे जो साथ साथ एक के बाद एक चीजों को हम करते चले गए। और बहुत सारे एनुअल शोज हमने किए, बहुत सारे एनुअल शोज किए। कुछ एक मैंने किस विषय पे काम नहीं किया है, लेकिन जब दीदी का, भास्वती दीदी का इसमें बहुत बड़ा योगदान है, क्योंकि ये एक डायरेक्टर को सिर्फ थिएटर और म्यूजिक और डांस और कॉस्ट्यूम्स, ये सारी चीजें एक जने के पास होना ये बड़ा मुश्किल है। और ये मैंने उनसे ही सीखा और देखा और बहुत ही बढ़िया मेरी जर्नी रही है। और मैं चाहता हूँ कि ये वापस मैं एक रिक्वेस्ट करना चाहता हूँ कि प्लीज अपने डांसर्स को, अपने कलाकारों को, अपने म्यूजिशियंस को आप मौका दीजिए, वो देखिए फिर वो कितना और निखर के आते हैं स्कूलों में और नया नया काम करके दिखाते हैं। तो मैं बहुत फॉर्चुनेट कि मेरे को ये मिलता है मौका और मैं नई नई क्रिएटिविटी करता हूँ। बिल्कुल, थैंक यू। तो डैनी भाई से तो हम लोग सुने हैं, আমি এবার প্রণব দাকে বলবো। প্রণব দা, তোমার কিভাবে মানে এই ডান্সের সঙ্গে সঙ্গে কিভাবে তুমি স্কুলে জয়েন করলে? আর আমরা তো জানি যে তোমার তো ওটা টিচিং প্রফেশনটা ইটস নট অ্যাজ আ লাইক ডান্স টিচার, you are like there as a subject teacher and I think you are the headmaster at right now, no? Yes. হ্যাঁ, তো এইটা একটু বলো। ওটাই যেটা বলছিলাম সন্দীপ, যে when I completed my dance course from Rabindra Bharati University in the year of 1990, that was March April, तब मैंने जुगांतर पत्रिका में देखा कि एक अनाउंसमेंट हुआ है, स्कूल के असिस्टेंट टीचर का पोस्ट वैकेंसी है, तो उन्होंने अप्लाई करने के लिए बोले हैं। तो ये स्कूल मेरे घर के नजदीक ही है, 1 किलोमीटर। तो मैंने सोचा कि ये स्कूल में अगर अप्लाई कर दिया जाए तो ये भी मेरे फिनेंशियल सपोर्ट के लिए भी होगा। और उस समय इन द ईयर ऑफ 1992 मेरे पापा की रिटायर होने वाले थे, तो मैंने सोचा और 2 साल है पापा की रिटायर हो जाने की, मेरे जो बड़े भाई है वो भी, उसके भी तो उस समय नौकरी नहीं मिला। তো আমি তখন ভাবলাম যে একটা বার্ডেন আমার তো এসে যাচ্ছে, আমি যদি কিছু আর্ন না করি তাহলে আমি এই সংসার, মানে আমার বাড়িতে এতগুলো মেম্বার্স আছেন, বাবা রিটায়ার হয়ে যাবে, কি হবে। তো তখন আমি ভাবলাম যে ঠিক है चलो अप्लाई कर देते हैं, क्योंकि स्कूल में 2 महीने तो छुट्टी मिलता है, समर वैकेशन और पूजा वैकेशन, 10 मंथ्स जॉब करना चाहिए। तो मैंने एक एप्लीकेशन डाल दी, तो मेरे पास रिटन, उस समय रिटन एग्जाम हुआ, तो स्कूल अथॉरिटी नहीं किया, तो रिटन एग्जाम में भी सिलेक्टेड, फिर क्लास डेमोन्स्ट्रेशन, फिर वाइवा। तो इन द ईयर ऑफ 1990 अक्टूबर मुझे अपॉइंटमेंट लेटर मिला, मैंने ज्वाइन कर लिया। तो हाँ, उस समय टीचर, जनरल टीचर, उस समय तो ऐसे वाला कुछ नहीं था, तो जनरल टीचर में मैंने জয়েন করি। চলতা रहा मेरा काम अच्छी तरह से। আমি কেন ওখানে জয়েন করলাম তার পেছনে আরেকটা বড় কারণ বলি। আমাদের স্কুলটা রবীন্দ্র আদর্শে স্কুল ছিল, আমাদের হ্যান্ড রাইটিং স্পেশালিটি রবীন্দ্রনাথ ঠাকুরের হ্যান্ড রাইটিং মতো, যার জন্য আমার স্কুলের নাম রবি তীর্থ। এবং স্কুলে কালচারাল অ্যাটমসফিয়ার দারুণ, দ্যাট ওয়াজ ভেরি ব্রাইট। তো ওই রকম একটা স্কুলে আমি টিচার হতে পারলাম, জয়েন করতে পারলাম, এটাও আমার কাছে একটা দারুণ ব্যাপার হলো যে এরকম একটা স্কুলে আমি টিচার। তো পড়াতে লাগলাম, প্রথম দিকটা এতটা বুঝতে পারিনি, কিন্তু আমি ভীষণ গ্রেটফুল টু মাই সিনিয়র্স, আমার স্কুলের স্পেশালি মাই প্রিন্সিপাল স্যার এন্ড ভাইস প্রিন্সিপাল স্যার, অলওয়েজ দে সাপোর্টেড এন্ড মাই ডান্স। মানে আমার স্কুলে প্রোগ্রামের জন্য প্রচুর ছুটি নিতে হয়েছে সেই সময়, এবং প্রত্যেকটা ছুটিতে, ওই যে বললাম আমি ভীষণ অনেস্টলি কাজ করেছি, আমি প্রত্যেকটা ছুটিতে লিখলাম যে আমার ছুটির কারণ কি, তো আমি লিখতাম ডান্স শো।
এবং আমার প্রত্যেকটা ছুটি গ্রান্ট হতো। তো এইভাবে আমার যে ইয়ারলি যে টোটাল ছুটি একজন টিচারের জন্য যে অ্যালোকেট থাকে, সেই ছুটি আমার ওভার হয়ে যেতে লাগবে। আমার মনে আছে আমি ইউপিতে তুলসীদাস মেলায় নাচ করতে গেলাম, তখন আমার অল দ্য লিভস ওয়ার ওভার। তো আমার তখন যে উইদাউট পে আমি হব। তো আমি একটা স্পেশাল অ্যাপ্লিকেশন করলাম প্রিন্সিপাল স্যারকে। প্রিন্সিপাল স্যার সঙ্গে সঙ্গে গ্র্যান্ট করে দিলেন, হ্যাঁ নিশ্চয়ই, তুমি এত ভালো ডান্সার, তুমি ডান্স করবে, ওখানে এরকম একটা সুযোগ পেয়েছো, তুমি তুলসীদাস মেলায় নাচ করতে যাবে, নিশ্চয়ই তুমি যাবে, ও কোনো ব্যাপার না। তারপরে আমি একটা সময় যখন পরের দিকে মহারাজজির কাছে একটা স্পেশাল ইয়ে করবার সুযোগ পেয়েছিলাম, আমি দুবারই আমার সৌভাগ্য হয়েছিল। তখন দিল্লিতে আমরা গিয়েছিলাম, শাশ্বতীদির ওই ময়ূর বিহারের ফ্ল্যাটে ছিলাম গিয়ে, আমরা সাজু ভাই ওখানে ছিলেন, তখন সাজু ভাইকে পেয়েছিলাম ওখানে গিয়ে। তো তখন আমাদের স্কুলের অ্যানুয়াল রেজাল্ট বেরোবে, তো আমি আবার অ্যাপ্লিকেশন করলাম স্যারকে। স্যার বললেন তোমার রেজাল্টের কাজ তুমি যতটা পারো করে যাও, তুমি না থাকলে অন্য কেউ করবে, কিন্তু তুমি এই সুযোগটা কেন ছাড়বে? তুমি এরকম একজন লেজেন্ডারি ডান্সারের কাছে তুমি যাওয়ার সুযোগ পাচ্ছ, সেটা তুমি নিশ্চয়ই যাবে। তো এই যে আমি আমার স্কুলের প্রিন্সিপাল স্যার এবং ভাইস প্রিন্সিপাল স্যার, এই সিনিয়রসদের কাছে আমি ভীষণ থ্যাঙ্কসফুল যে ওনারা আমাকে ভীষণ সাপোর্ট করেছেন স্টিল নাও, এখনো পর্যন্ত। না এটা তো আমি এটাই দেখেছি, আমি নিজেও তো একটা হেরিটেজ স্কুলে 13 বছর জব করেছি। তুমি যদি সিনসিয়ারলি কাজ করো না, তোমার যদি ডেডিকেশন থাকে, তখন কিন্তু সবাই সাপোর্ট করে। হ্যাঁ, হয়তো তাদেরকেই সাপোর্ট করতে চায় না যে যারা হয়তো স্কুলের কাজটাও সিনসিয়ারলি করছে না, এবং যে কারণে যে কজ দেখিয়ে বাইরে যাচ্ছে সেটাও খুব একটা এফেক্টিভ কিছু হচ্ছে না, তখনই কিন্তু অপোজটা করে। আমি নিজে এটা আমি দেখেছি, কারণ আমি সাপোর্ট পেয়েছি, পুরো সাপোর্ট। এটা হচ্ছে ব্যাপার। তবে ওই একটা বলবো যে ফুল টাইমার যেহেতু আমি টিচার, আমার ডে স্কুল, হ্যাঁ এই ডে স্কুল করে 11টা 4টে স্কুল করে যে ফুল টাইমার ডান্সার, পরিশ্রম জনিত যে ব্যাপার, এবং ফুল টাইমার ডান্সার হওয়াটা সেই অর্থে হয়তো একটু ব্যাঘাত ঘটলো, কিন্তু আই এম ভেরি হ্যাপি, আমি কিন্তু খুব খুশি। এবং নাচ আমাকে, নাচের কাছেও আমি ভীষণ গ্রেটফুল, কারণ ডান্স আমাকে 2 হাত ভরে দিয়েছে, আমার গুরুদের আশীর্বাদ, যে তারা, এবং ডান্স আমাকে 2 হাত ভরে একদম ঝুলি ভর্তি করে আমায় দিয়েছে। আই এম ভেরি হ্যাপি। মানে ওইটাই যে এন্ড অফ দ্য ডে, মানে আমাদের সবাইকে হ্যাপি হতে হবে, এইটাই মানুষের জীবনের তো মূল উদ্দেশ্য না, যে এবং আমরা যেটা পাচ্ছি সেটা যদি আমরা দেখে নিই যে এটা আমি কতটা যোগ্য, তাহলে আমি দেখবো কিন্তু বেশিরভাগ সময় কিন্তু আমার পরিস্থিতি অনুযায়ী আমি যেটা পাচ্ছি সেটা কিন্তু যথেষ্ট। কারণ এবার আরেকটা কথা বলি, ছোট্ট করে একটু বলি একটু, এই মানে 2019-এও সেই ব্যাপারটা ঘটলো। আমি বাংলাদেশে একটা ওয়ার্কশপ করানোর জন্য গেলাম, তো ঠিক আমার যেদিন ফ্লাইট সেদিন আমার স্কুলের রেজাল্ট বেরোবে। তো আমি যেহেতু আমি এখন হেড, তো আমার একটা বিরাট বড় দায়িত্ব থাকে, এবং রেজাল্ট বেরিয়ে যাওয়ার পর নতুন সেশন শুরু হওয়া, আমার এখনো যারা কলিগ তারাও আমাকে এত সাপোর্ট করে আমার এই কাজটার জন্য, তারা আমাকে বলছেন যে না স্যার আপনি আমাদের কাজগুলো বুঝিয়ে দিয়ে যান, আমরা সব কাজ করে দেব আপনার, কিন্তু আপনি এই সুযোগটা মিস করবেন না, আপনি এখানে যান। তো আমি আমার সমস্ত স্কুল কলিগদের, আমার সমস্ত শিক্ষক শিক্ষিকাদেরও আমি ভীষণ সম্মান জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি তারা আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। যখন তারা এটা দেখবেন আমি তাদের কাছে খুব মানে কৃতজ্ঞ। একদমই তাই। সন্দীপ, হ্যাঁ আমি বলছি, আমি এই বর্তমান প্রজন্মদের একটা কথা বলি, যে কেউ যদি মনের কাছ থেকে শিল্পের জন্য 1 দেয়, শিল্প তাকে 100 দেয়। একদম ঠিক, वेरी गुड। अगर आपने 1 दिया तो वो 100 आपको देगा आर्ट। একদম একদম না এ তো বটেই। আর না আচ্ছা, অরিন্দমদার কিভাবে এই মানে জার্নিটা শুরু করলে, মানে তোমার সার্ভিস লাইফটা কিভাবে আসলো তোমার জীবনে? আমি কাথক কেন্দ্র কমপ্লিট হওয়ার পরে ভাবছিলাম যে কি করি, আর সাথে সাথে আমি আসলে দিল্লি ইউনিভার্সিটি থেকে স্পেশাল অনার্স করে MIL থেকে মাস্টার্স করেছিলাম, সেটা আমি সাথে সাথে করতাম। সেই জন্যও আমি সবসময় দিদির মাকে মনে করি, শাশ্বতী দিদির মা, মানে
ওনার একটা সাংঘাতিক সাপোর্ট ছিল। উনি সবসময় বলতে পড়াশোনা করছে ওকে, আমার ক্লাসটাও মানে উনি মহারাজজিকে বলে দিয়েছিলেন কিভাবে অ্যারেঞ্জ করতে হবে, পানিজি অঙ্ক সেই ব্যাপারে। তো আমি ক্লাসটা সেভাবে অ্যাডজাস্টেড হয় এবং আমি কোর্সটা কমপ্লিট করি, আমার খুব ভালো রেজাল্টও হয়। তো আমার কাছে এমফিল করার একটা সুযোগ আসে, এদিকে এইখানে এটা কমপ্লিট হয়। সেই মুহূর্তে আমি তখন র্যাপিট্রিতে পার্ট টাইম কাজ করতাম, আর ভাস্বতীদির সাথে অনেক কাজ করতাম। আমি বলছি যে আমি প্রথম ডান্সের থেকে রেমুনারেশন মানে পয়সা যে পাওয়া সেইটা ভাস্বতী দিয়ে আমাকে দেয়। আমি তো অবাক হয়ে দিদিকে বলি, দিদি আপনি এটা কি করছেন? আমাকে বললেন, এক ধমক দিলেন, বললেন যে এইটা তোমার নিতে হবে না। আমি এখনো মনে আছে 800 টাকা একটা লেফাফার মধ্যে দিয়ে আমরা বোধহয় লখনৌ গেছিলাম, সেটা ভাস্বতীদির দেওয়া। হ্যাঁ, ভাস্বতীদির কাছে আমার একটা বিশাল আছে, মানে কোরিওগ্রাফির ব্যাপারে যে আমার ইন্টারেস্ট করে ভাস্বতী। আর মহারাজজি তো আছেনই, মহারাজজিকে সারাক্ষণ আমরা দেখতাম। যাই হোক, সেই সময় অনেক বহু কিছু শেখা তাতে কেন্দ্রে। আর তখন প্রচুর প্রোডাকশন, আর রাঘব ভাই ছিলেন, রাঘব ভাইয়ের সাথে সাথে আমি যেতাম ওই এইগুলো আমাদের সেট তৈরি করা, মালতিদির সাথে হেল্প করতাম, কস্টিউমিং করা, এই করে করে আমি অনেক কিছু শিখতে পাই। আর মহারাজজি প্রত্যেকটা রেকর্ডিং আমাকে নিয়ে যেতেন, রাত্রেবেলা হয়তো অর্ধেক সময় ঘুমিয়েও পড়তাম, আমি এসকেলা নিতে যেতাম, কিন্তু ওই যেতাম, ওই যে শুনতাম এবং রেকর্ডিং হ্যান্ডেল করা, ওই চুপচাপ বসে বসেও বুঝতে পারতাম। এটা পরবর্তীকালে হেল্প করেছে। তো সেই অবস্থায় শাশ্বতীদির মা কে আমি বলেছিলাম যে আমি তখন একটা দুটো জায়গায় অ্যাপ্লাই করেছি, আর সব জায়গায় বাই চান্স হয়েও গেছিলাম। আমি এতে ভাকরা নাগালে ডিভিসির আন্ডারে একটা জায়গায় অ্যাপ্লাই করেছিলাম, সেটা হয়ে গেছিল। অরুণাচলেও একটা জায়গায় অ্যাপ্লাই করেছিলাম, অরুণাচল হাউসে আমার একটা ইন্টারভিউ হয়েছিল, হয়ে গেছিল। এর মধ্যে মডার্ন স্কুল, সেইটাতে আমি অ্যাপ্লাই করি, কারণ মডার্ন স্কুল মানে সাংঘাতিক হাই প্রোফাইল, আমরা দূর থেকে দেখতাম। তো ওখানে মার্নিন দি বলে একজন ছিল, আমেরিকান গায়না মিক্স, ও দুর্গালজি স্টুডেন্ট ছিল, ও বাংলাও বলত। ও তখন মানে কাথক কেন্দ্রে পাস আউট, ওখানে যেত, আর মাঝে মাঝে আসতো আমাদের ইয়েতে খেতে, মানে ক্যান্টিন, মানে আমাদের যে মেস ছিল। আমি খাচ্ছি, এসে বললো এখনই আর খুব ভেঙে ভেঙে বাংলা বলতেন, আমাকে একটা অ্যাপ্লিকেশন দাও, তো অ্যাপ্লিকেশন দাও। আমি বলি কেন? বলে ওখানে একটা ইন্টারভিউ হবে, ডান্স টিচার চাই, আর আমি তো আছি, তবে তোমাকে বলে দিই আমি চলে যাব, আমি চাচ্ছি যে ভালো কেউ আসবে, তো তুমি অ্যাপ্লাই করো। তো আমি বলি ওখানে আমাকে নেবে কেন, মডার্ন স্কুল এরকম একটা জায়গা। বলে না, তুমি অ্যাপ্লাই। তো আমি তখনই অ্যাপ্লিকেশনটা মার্লিনীর হাতে দিই, ও নিয়ে জমা দিই। তো কদিন পরে আমার ইন্টারভিউ আসলো, আমি গিয়ে দেখছি বিশাল ব্যাপার, হাই প্রোফাইল লোকজন সব বসে আছে, আমি দেখছি। তা আমি মানে ইন্টারভিউ বোর্ডে গেলাম, আমি গিয়ে খুব ক্যাজুয়ালি, আমি জানি হবে না, আমি কথা বলেছি। আমাকে তখন ওরা একটা কথা বললেন যে তোমার তো মানে সেকেন্ড ইন্টারভিউ, যে তোমার সবকিছু আমাদের খুব ভালো লাগছে, তবে তোমার এজটা আমাদের একটু ডিফিকাল্টিজ, মানে তুমি কি বলো এই ব্যাপারে, মানে ইউ আর ভেরি ইয়াং দ্যাট ইউ অ্যান্ড আওয়ার মানে লাইক 11-12 স্টুডেন্টস হার্ডলি বয়সের ডিফারেন্স। So what is your what how you will want you to say? how will you tackle them? You explain this. Then I told them যে দেখুন, আমি যখন মানে मैं जब स्टेज में जो भी रोल मुझे मिलता है वो मैं कंप्लीट करता हूँ। अगर कृष्णा का मिलता है उतना भी करता हूँ, अगर सुदामा का मिलता है वो भी करता हूँ, या राक्षस का मिलता है वो भी करता हूँ। ये मेरे गुरु का ट्रेनिंग है। जब मैं स्कूल प्रेमिसेस में एंटर करूंगा तो आई थिंक माय ओनली आइडेंटिटी इज अ टीचर। तो मुझे नहीं लगता है कि टीचर की कोई एज का कुछ बैरियर हो सकता है। तो देन they were convinced about my answer, আর আলটিমেটলি ওখানে জবটা হয়। তো সেই আমার মডার্ন স্কুলে আসা। কিন্তু মডার্ন স্কুলে তখন একটা সাংঘাতিক ওয়েস্টার্নাইজড একটা এরকম, তখন আমার মনে হয় যে আমি এতদিন মহারাজজির কাছে যে শুধু নাচ না, অনেক কিছু শিখেছি জীবন সম্বন্ধে, আমি তাহলে আমার কিছু করা উচিত, আমি থাকি না, এই অ্যাটমসফিয়ারটাকে চেঞ্জ করি। আর সেইটা আমি শুরু করি, এবং আমাকে তখন মিস্টার বক্সি ছিলেন প্রিন্সিপাল, উনি ভীষণভাবে সাপোর্ট। তো সেই থেকে অ্যাটমসফিয়ার এত চেঞ্জ, এখন ড্যানি জানে যে আমার স্কুলের যে প্রোডাকশন হয়
সেখানে সুভাষ ঘাইও আসেন, মানে এরকম লোকজন, সাথে পিওর ক্লাসিক্যাল প্রোডাকশন। এখানে মানে এভরি ইয়ার একটা বড় বেঞ্চ, ড্যানি খুব ভালো করে জানে সেইটা। তো আমি মনে করি যে চাকরি তো আছে, সাথে সাথে এটা আমার একটা মিশন যে আমি এইসব বাচ্চাদের একটা টেম্পারামেন্ট তৈরি, ভেরি গুড, ডান্সটাকে একটা রেসপেক্টেবল জায়গায় নিয়ে যাও। দিস ইজ মাই মিশন দ্যাট ওয়ে। মানে আমি মনে করি, আমি সিবিএসসি এর সাথে কাজ করি, সিবিএসসি এর সিলেবাস কমিটিতে আছি, তো সেখানেও আমি ওদের এই বলে এনসিআরটির সাথেও কাজ করি কিছু টিচার্স ট্রেনিং। আমি সবসময় বলি ডান্স, ইন্ডিয়ান ডান্সটা হচ্ছে একটা রেসপেক্টের জায়গা থেকে এসেছে, এটা একটা ওয়ার্শিপ। এটা শুধু এন্টারটেনমেন্ট নয়, এখানে ওয়েস্টে হচ্ছে ওরা বলে ক্লাসিক্যাল, একটা ক্লাসের জন্য, কিন্তু আমাদের দেশে কিন্তু শুধু ক্লাসিক্যাল, এটা শাস্ত্রীয়, এর মধ্যে একটা ফিলসফি আছে, থট আছে। So that this is not a classical dance, this is a শাস্ত্রীয় ডান্স। তো সেই জন্য শাস্ত্রীয় ডান্স কি করে, একজন ডান্সার যদি পড়াশোনা নাও করে, আমি কথায় কেন্দ্রে এসে দেখছি, সে কমপ্লিট একটা মানুষ হতে পারে, কারণ এটাতে কমপ্লিট এডুকেশন, শুধু পারফর্ম নয়। যখন মহারাজজি বলছেন এক একটা জিনিস অদ্ভুত, আর মহারাজজি তো আমি মানে ভগবানের সাথে মনে করি অদ্ভুত ব্যাপার। আমি দিল্লি ইউনিভার্সিটিতে আমি পোয়েটিক্স পড়ছি আমার ল্যাঙ্গুয়েজে, সেখানে যেভাবে পড়ছি সেগুলো এসে মহারাজ আমাকে রোজ জিজ্ঞেস করে কি ক্যা পড়ায়া তুঝে আজ ক্যা। আমি অ্যারিস্টটল, প্লেটোর থিওরিজ বলছি, এত সহজে সেটা এক্সপ্লেন করে দিচ্ছেন, আমি বুঝতে পারছি। আমি বলছি কি অদ্ভুত একটা মানুষ। আবার ওনার আমি ক্লাসে দেখতাম যে যেরকম মানুষ তার সাথে সেইভাবে উনি বলতেন। আমাকে বলছেন একদিন, তোমাকে একদিন বলেছিলাম যে ওই সিম্পল আমার যেটা আমাদের ছোটি আমার নিয়ে তার তো এইটা করা, উনি আমাকে বললেন এসে যে ইয়ে যে ইহা পে ইয়ে ক্যা লে। তো আমি বলছি আমি তো বলতে পারছি না, বলছি হ্যাঁ महाराज जी। बोले ये तेरे जो भाव, तेरे जो श्रद्धा है, तेरा आंखों से जो झलकता है मेरे लिए या डांस के लिए, उसके सारे रंग यहाँ पे, उस रंग में ये तेरा ब्रश, ये ब्रश को डिप कर इसको डुबोआ और एक एक लाइन बनाते जाए, देखना खुद खुश हो जाएगा, रंगों के बाहर लग जाएगा आसपास। ये হচ্ছে মহারাজ, যে লেভেলে ভাবতে পারে তার সাথে। তো আমার কাছে ডান্স জীবন ধারণের একটা পন্থা মনে হয়েছে। আমি একটা অন্যরকম ফ্যামিলি থেকে এসেছিলাম, যার ফলে আমার পুরো পরিবার আসলে এখন যারা ডাক্তার, যারা ইঞ্জিনিয়ার, যারা এরকম সবাই এসে বলে তুই একটু গল্প শোনা, এই লাইন, এটা যেন ওদের কাছে একটা অক্সিজেন একটা। আর আমি সেটাই ভাবি যে আমার প্যাশনটাই এখন প্রফেশন, সেই জন্য আমি I'm really happy with this profession. না আর আমার এটা শুনে যেটা মনে হচ্ছে যে এটা মনে হয় it's very important for today's generation, because see, like Guru Shishya Parampara is there, definitely we are following that tradition, but at the same time it has become an institutional like journey, and tai matlab अगर सीबीएसई में या तो बाकी जो मतलब जनरल एजुकेशन सिस्टम जो है उसमें अगर इसको सही तरह से मतलब ला सकते हैं ना, एक्सप्लेन किया जाए, तो मतलब और जैसे कि फॉर एग्जांपल मैं ये मतलब सोचता हूँ कि जो बाद में जाके जो डॉक्टर या इंजीनियर जो भी बनते हैं ना, तो वो बचपन से उनका साइंस शुरू हो जाता है, साइंस का जो मतलब जो बेसिक नॉलेज वो शुरू हो जाता है, और फिर आगे जाके क्लास 10th में जाके और थोड़ा डिटेल, फिर 11th-12th में जाके वो स्ट्रीम चेंज हो जाता है, साइंस, आर्ट, कॉमर्स, मतलब पर उसका जो जब वो ज्वाइंट एंट्रेंस में जाए या डॉक्टरी में जाए ना, उससे पहले उनका फाउंडेशन जो है वो बचपन से शुरू होता है। पर डांस के लिए क्या होता है या म्यूजिक के लिए क्या होता है, जो गुरु के पास सीखने जाते हैं वही लोग जाते हैं, पर इसको लेके वहां से शुरू होता है, और वो हमेशा जैसे कि अब तो पूरा चेंज हो गया, क्योंकि हर रोज तो लोग नहीं जाते हैं, गुरु शिष्य परंपरा जैसा नहीं रहा है, वीक में 1 दिन या 2 दिन ऐसे जाते हैं या तो 3 दिन। पर स्कूल में बाकी जो सब्जेक्ट्स है, जो प्रोफेशन बनता है बाद में जाके, उनका जो मतलब नरिशमेंट, जो चर्चा वो हर रोज होता है, और कितने सालों से वो चलता है, वो आहिस्ता आहिस्ता डेवलप करता है, तब जाके वो अपने अपने रास्ते चुन लेते हैं, जिनको जहाँ जाना है वहाँ चले जाते हैं। पर हमारा कला में ना ये अगर सही तरह से हो जाए,
स्कूल लेवल से भी कि आहिस्ता आहिस्ता सब डेवलपमेंट अगर हो जाए मेंटली, डेफिनेटली गुरु के पास जाएंगे, सीखेंगे। एट द सेम टाइम अगर सच में ये होता जाए, मेरे ख्याल से बहुत ही अच्छा होगा। हाँ प्रणब दा বলো। সন্দীপ, প্রত্যেক আমার বক্তব্য যেটা, আমি দেশে প্রধানমন্ত্রী বলো বা আমাদের মুখ্যমন্ত্রী বলো, যাই বলো, আমাদের যারা আমাদের মাথার উপরে রয়েছেন, যারা দেশ চালাচ্ছেন, সরকার চালাচ্ছেন, তাদের কাছে অনুরোধ করবো এটা খুব তাড়াতাড়ি করা দরকার যে প্রত্যেকটা স্কুলে আমাদের এই ডান্স, মিউজিক, এটাকে একদম এডুকেশনের সাথে বাংলা, ইংরাজি, বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স এর সঙ্গে প্যারালালি এটাকে সিলেবাসের মধ্যে ইনক্লুড করা উচিত। এটা আমার মনে হয় আমাদের সমস্ত ডান্সারদেরই কথা। হ্যাঁ, আমি একজন স্কুলের শিক্ষক হিসাবে কারণ দেখো সবকিছু হয়েই বলছি, যে ডক্টর হয় কি ইঞ্জিনিয়ার হয়, যে প্রফেশন গুলো সমাজের জন্য মানে আইডিয়াল প্রফেশন হয়েছে, তার মানে নার্চার কিন্তু শুরু হয়ে যায় একদম বিগিনার, মানে একদম প্রাইমারি লেভেল থেকে। কিন্তু whereas আমাদের গান বাজনা হয় না। আমি তো জানি না তোমরা আমার সঙ্গে একমত হবে কিনা। আমি সবসময় मैं ये हमेशा बोलता हूँ कि जब लोग बोलते हैं ना कि मैं डांस के लिए या म्यूजिक के लिए इतना साल बिताया तो क्या मिला मुझे, मैंने तब उन लोगों को, पेरेंट्स को या उन स्टूडेंट्स को भी मैं बोलता हूँ कि अगर तुम कैलकुलेट करो ना कि तुम कितना टाइम, टोटल टाइम तुम कितना पढ़ाई के लिए दिया है और कितना पूरा टोटल टाइम या इन्वेस्टमेंट जो भी है, बचपन से लेके एक बच्चा जब स्कूल में पढ़ते हैं, वहां से लेके ग्रेजुएशन या उसके फर्दर जो स्टडी होता है, उनके लिए हर रोज कितना टाइम देते हैं। स्कूल में 6-8 घंटा तो टाइम देते हैं, घर पे আমি জানো তো আরেকটা কথা মনে করি, আমাদের সমস্ত এডুকেশন তার অ্যাবজর্বেন্স ফ্যাক্টর হচ্ছে আমাদের সঙ্গীত এবং ডান্স এবং মিউজিক। যেমন বলি না যে ভিটামিন ডি না থাকলে তুমি ক্যালসিয়াম অ্যাবজর্ব করতে পারবে না। যতক্ষণ না এই ব্যাপারটা তৈরি হচ্ছে, এডুকেশন ক্যানট বি অ্যাবজর্ব প্রপারলি। এটা আমি সবসময় ফিল করি। মহারাজজির কাছে শুনে আমার একটা জিনিস সবসময় মনে হয়েছে, উনি বলেন যে কৃষ্ণ মানে কি, কৃষ্ণ একটা কনসেপ্ট। আলটিমেটলি আমার মনে হয় কৃষ্ণা হচ্ছে একটা কি, সেটা হচ্ছে মানে জিরো মেথড দিয়ে যেমন আমরা ম্যাথস সলভ করি, সেই রকম সে হচ্ছে জিরো মেথড, নাথিংনেস, বাট হি ইজ দ্য অনলি আলটিমেট। সেইটাই আমরা কিন্তু আমাদের কালচার দিয়ে শিখছি। কৃষ্ণাকে আমরা সবসময় দেখছি যে ব্ল্যাক হোলও যদি বলো তুমি যদি জিরো বলো, সেই হচ্ছে কৃষ্ণা। আর আমি এখন মনে করি আমাদের নতুন জেনারেশনকে যখন আমি স্কুল লেভেলে ওদের ইন্টারেস্ট করছি, বহু ছেলে মেয়ে, আমার স্কুলে বহু ছেলে যারা ডান্স করে, প্রপার ডান্সার, মানে মহারাজজির ফাংশনেও আমি করিয়েছি ওদেরকে। এইরকম মানে মডেল স্কুল, আমি বাইরের সব ছাড়া বলছি, শুধু স্কুল। তার কারণ হচ্ছে ওদেরকে আমাদেরও একটা কাজ, এটাকে ভীষণ রিয়েলিস্টিক করে আনতে হবে, বোঝাতে হবে। আমি যেমন একবার চায়না যাচ্ছি, ট্রাই করছি করতে, সমস্ত পিক গুলোকে দেখছি যখন, তখন আমার মনে হচ্ছে স্নো গ্লেশিয়ার গুলো ওরকম, আর ওই পিক গুলো মনে হচ্ছে যেন শিবাস जटा एकदम, और तार साथे और उसमें क्या है जो ग्लेशियर को धारण किया हुआ है, जो पूरे जो हमें माइथोलॉजिकल स्टोरी भी कहते हैं, जो गंगा को धारण करना है नहीं तो खत्म हो जाए, तो वही है जो जब लोग ग्लेशियर को धारण किया है और वो धीरे धीरे फिर जब वो धीरे से रेगुलेट वे में आएगा, तभी सब कुछ इकोलॉजी हमारे ये सब ठीक रहेगा। तो हमारे सारे मीथ, सारे माइथोलॉजिकल जो कहानी है, उसमें एक साइंस है। तो डांस हमें उस जगह पे ले जाते हैं। ये सब हमारे जो धरोहर, हमारे संस्कृति, उसका दरवाजा खुलते जाते हैं। बिल्कुल। সন্দীপ, হ্যাঁ বলছি, আমরা যে রবীন্দ্রনাথ আমাদের যিনি পথপ্রদর্শক ভীষণ ভাবে, যিনি সারা বিশ্বের কাছে একটা দারুণ জায়গায় রয়েছেন, তিনি বলে গেছেন, তিনি যে বিশ্বভারতী করে গেছেন, সেখানেও তিনি দেখিয়েছেন এবং বলে গেছেন যে সংস্কৃতিটা, গান বাজনাটা এক্সট্রা কারিকুলাম নয়, সেটা কো কারিকুলাম, সেটা শিক্ষা সম্পৃক্ত, শিক্ষার সাথে ওটা প্যারালালি চলবে। একটা ট্রেনকে যেতে গেলে যেমন দুটো লাইনকে প্যারালালি যেতে হবে, তো শিক্ষার সঙ্গে সংস্কৃতি, গান বাজনাটাকেও সমানভাবে যেতে হবে। এইটা আমাদের কিন্তু চালু হওয়া ইমিডিয়েট দরকার। তবে কিন্তু আমাদের
নাচ গান বাজনার সম্যক রূপে প্রসার এবং গুণগত মানটা তবেই কিন্তু এগোবে, তাই না? না হলে কিন্তু ওইটাই হবে, 7-8 উঠলে নাচ শেখা বন্ধ, হ্যাঁ 9 উঠলে নাচ শেখা বন্ধ হয়ে যাচ্ছে। কারণ এইখানেই আমার মনে হয় যে সাস্টেনেবিলিটি প্রশ্ন এসে যায়, যে এটা করে আলটিমেটলি কি হবে। কিন্তু আজকে যদি যারা ধরো, আমার এটা বারবার মনে হয় যে হিস্ট্রি, জিওগ্রাফি, কি এই সমস্ত যে সাবজেক্ট গুলো আছে, এগুলো যারা পড়ছে, যারা মানে মাস্টার ডিগ্রি করছে কি পিএইচডি করছে, সে ঠিক আছে, কিন্তু না হলেও এগুলো যেহেতু স্কুলের সাবজেক্ট, সেই জন্য প্রাইমারি থেকে শুরু করে একদম মানে কলেজ, ইউনিভার্সিটি পর্যন্ত বিভিন্ন জায়গায় একটা জব ক্রিয়েশন তৈরি হচ্ছে, একটা জবের ডিমান্ড তৈরি হচ্ছে, যার ফলে তারা কিন্তু যারা ওটার সাবজেক্টের ভেতরে ঢুকতে চায় তারা ঢুকে যাবে। তেমনি আমাদের পারফর্মিং আর্টে যারা পারফরমেন্স করতে চায় এবং সাবজেক্টটার মধ্যে আরো গভীরে যেতে চায়, তাদের তো সেই জায়গাটা খোলাই রইলো, যেটা যেভাবে চলে আসছে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম যে একটা কোশ্চেন মার্ক তৈরি হয় যে কেন জবের দিকে যেতে চায় লোকে, বা কেন এটাকে প্রফেশন নিতে ভয় পায়, সেই জায়গাটা মনে হয় অনেকটা মানে আমরা ওভারকাম করতে পারবো। হ্যাঁ, তাপসদাকে শোনা হলো না, আমি বলবো। হ্যাঁ বলো, তোমার কিভাবে এই জায়গাটায় তুমি মানে আসলে কি মনে হয়? হ্যাঁ, জবের জায়গাটা বলি আমি। অরিন্দম যেমন বলছিল মডার্নে গিয়ে ও ঠিক ওদের সংস্কৃতি আর ওর সংস্কৃতির ধাক্কা, তার মানে কি ওকে একটা ক্রিয়েটিভ জায়গা আবিষ্কার করতে হয়েছে। তো আমি যখন ইউনিভার্সিটিতে জবটা পাই, সেটা কিন্তু ইউনিভার্সিটির জব মানে আমি বেসিক্যালি কথক ডান্সার, লোকে ভাবে যে আমি বোধহয় ডান্স ডিপার্টমেন্টে জব করি। আমি একেবারেই ডান্স ডিপার্টমেন্টে जॉब करी ना। तो हम कहाँ पे परकशन डिपार्टमेंट में मैं जॉब करता हूँ। तो वहाँ पे मेरा काम क्या है, जो यू प्ले तबला, यू प्ले खंजीरा, यू प्ले द इंस्ट्रूमेंट विद द डांस, हाउ टू प्ले, कैसे डांस का साथ आपको बजाना है। हम लोग का कथक का टुकड़ा कैसे बोलेगा तो तुम्हारा बाज क्या होगा, पखवाज में धित्तम कैसे बजेगा। तो ये एप्लीकेशन अकम्पेनिमेंट विद डांस। तो बहुत मतलब पहले तो बहुत मजा आया, क्योंकि उन लोग का भी कुछ समझ में नहीं आ रहा है वो क्या करेगा, और हम तो एकदम नया सब्जेक्ट है मेरे लिए। लेकिन गुरु लोग मेरा साथ ऑलवेज, एक गुरु साथ में, तबला एक्सपर्ट, अदरवाइज पखवाज एक्सपर्ट, खंजीरा एक्सपर्ट, सभी साथ में बैठता है। तो जब उन्होंने इसको एनालिसिस करके देता है, ऐसे बजाओ, देखो उसका तबला डांस का बोल कैसे जा रहा है। तो ये जो एक चेंज हो रहा है, इतना सुंदर इसका महल बन जाता है। तो अभी तो पहले तो शुरू हुआ था तबला एंड पखवाज, अभी उसमें डुबकी फोक इंस्ट्रूमेंट डाला है, फ्लूट डाला है। तो अभी वो बढ़ते ही जहाँ है, बहुत ही सुंदर से काम हो रहा है। और हम वी आर वेरी प्राउड, वी आर ऑल डांसर वेरी प्राउड। संदीप, ये तुम जानो जे परकशन डिपार्टमेंट से हर साल इतना स्टूडेंट्स पास कर रहा है ना, एमए पास हो रहा है, तो सब जाके बाहर आउट ऑफ द कलकत्ता जाके सब एकम्पेनिमेंट, कथक एकम्पेनिमेंट का ही सर्विस करता है। बाबा तो मिलता है सर्विस। पंजाब जाओ मेरा। हाँ गुड। तो ये अच्छी बात है कि जैसे कि अभी सब जॉब भी क्रिएट हो रहा है, और इस तरह मेरे ख्याल से अगर हम सब मिलके इसको आगे बढ़ा के चलेंगे तो मेरे ख्याल से जो सस्टेनेबिलिटी का जो प्रश्न है वो थोड़ा सा आसान हो जाएगा सबके लिए। बस संदीप, अभी हम बात काट रहे हैं, अभी नया सब्जेक्ट, क्योंकि मैं तो मेहनत करना मेरे को आदत है और मेरे बहुत मजा आता है। तो अभी जो नया सब्जेक्ट आया है, यू सी द मूवमेंट एंड क्रिएट ए म्यूजिक। यस। तो नहीं, ऐसे ही सब होता है। यू सी माय बॉडी मूवमेंट एंड मेक ए स्टोरी एंड यू प्ले विद द बॉडी मूवमेंट, क्या बजना है। नहीं बिल्कुल ये। हाँ डैनी भाई, म्यूजिक, इसका नाम है थीम म्यूजिक, क्योंकि मेरे ख्याल से अभी हमें शॉर्ट करना पड़ेगा। दादा, आप सब लोग इतने फॉर्चुनेट हैं, आप सब लोग बंगाली हैं, और आपके अंदर रविंद्रनाथ ठाकुर हैं एक तरीके से,
जी तो आप लोग तो कलाकार हैं, मैं बता रहा हूँ, चाहे आप डांस कर रहे हैं, चाहे कुछ भी कर रहे हैं, चाहे कोई भी सब्जेक्ट पढ़ा रहे हैं, हिंदी इंग्लिश कुछ भी, पर हमारे कुछ नॉर्थ एरिया में कुछ अलग जगहों पे ये बिल्कुल विपरीत है। यहाँ पे अगर आप मेरा ये सोचना है, या हम लोगों ने कोशिश भी की है कि इस जगह पर बहुत जरूरी है कि परफॉर्मिंग आर्ट किसी भी रूप में, किसी भी तरह से, चाहे संगीत हो, चाहे हाँ, नृत्य हो या तबला हो, जो भी है, हाँ, जो भी है, कुछ भी है, बहुत ही जरूरी है कि हर बच्चे को मिले और हर किसी के पास होना चाहिए। हमारी गवर्नमेंट कुछ कुछ इस तरह के कामों में लगी भी है कि वो कुछ स्कीम भी निकाल रही है कि सभी बच्चों को, बिल्कुल। गवर्नमेंट स्कूल के बच्चों को ये सारी चीजें मिले। ऐसा अभी चल रहा है स्कीम और दिल्ली मेरे में ख्याल कि से आप बिल्कुल, तो ये बहुत अच्छी बात प्राइवेट उठाए, आप बहुत अच्छी बात उठाए, और मेरे ख्याल से संदीप और किसी एक और हाँ, हाँ बोलिए डैनियल भाई, आप बोलिए, खत्म कर दीजिए। हाँ एक मेरा एक्सपीरियंस थोड़ा सा खराब रहा है कि कुछ लोगों का कहना है कि ये धरोहर जो है संगीत की, कुछ ही लोगों को मिलनी चाहिए जो उस लेवल पे हैं, या जिन्हें कहना चाहिए कि दूसरी जाति से आते हैं, जो सिर्फ नहीं, हाई जाति के लोग या हाई कास्ट के लोग होते हैं। कई जगह पे मेरे नाम से मुझे नहीं बुलाया गया, मेरा नाम सुन के। ऐसा भी परफॉर्मेंस वो कहा है कि क्यों मेरी क्यों गुरु बहन कहीं गई और उन्होंने मेरा नाम सजेस्ट किया कि मेरे साथ मेरे गुरु भाई डांस करने आ रहे हैं, उनका नाम ऐसे है, तो वो संस्था ने मना कर दिया कि नहीं, हम इस नाम के व्यक्ति को नहीं बुलाएंगे। ओह, ऐसा भी हुआ। ये चेंज होना चाहिए, ये चेंज तो होना चाहिए, और मेरे ख्याल से ये ये हमारी सोसाइटी, हमारे समाज में ये सोसाइटी है, बदलाव ये आना बहुत सोसाइटी है। जरूरी है, ताकि ये चीज सब लोगों को अप्रोचेबल हो, सब लोग इसको सीखे, तभी बिल्कुल, कुछ बदलाव आएगा। बिल्कुल, और बिल्कुल। बहुत जरूरी है। তবে তো তো আমি বলি ওদের রবীন্দ্রনাথের চন্ডালিকা দেখা উচিত যারা এটা বলে। हाँ, नहीं, मेरे ख्याल से अभी मतलब खास करके आजकल के टाइम पे, क्योंकि जबकि सब इंटरनेट वो सब आ गए ना सामने, पूरा दुनिया आपके मुट्ठी पे है, मोबाइल पे है, तो अभी मेरे ख्याल से ये हमारी देश के जो संस्कृति है, जो कल्चर है, एक्चुअल जो कल्चर है, ये ना एकदम बचपन से बच्चों को अंदर डालना बहुत जरूरी डालना है, है, बहुत जरूरी है। क्योंकि मेरे ख्याल से हर एक का जो कल्चर है वो एकदम सही तरह से जानना उनके लिए बहुत जरूरी है, नहीं तो आगे जाके क्या होता है कि वो एक मिक्स कल्चर बन जाता है। डेफिनेटली, मतलब वो तो है, अच्छा है, सबको एक्सेप्ट करना अच्छा है, पर जो अपना है उसको रखते हुए अगर आप सबको एक्सेप्ट करें ना, तो हाँ, तो जाके वो जो ट्रेडिशन है वो भी चलेगा, और उसके साथ साथ जो मॉडर्नाइजेशन हो रहा है, जो ग्लोबलाइजेशन हो रहा है, वो भी होगा। हाँ, तो आप संदीप, हाँ एक बात मैं बोलने भूल गया, जो हम लोग तो सभी कथक की बारे में ही बात हो रहा है ना, तो हमारा मेल डांसर, वी आर ऑल मेल डांसर, तो हम लोग का मतलब प्रोग्राम मिलना कैसे प्रोग्राम आता है, कैसे हम लोग प्रोग्राम के अंदर, एक जो संदीप का जो क्वेश्चन था, जो जॉब विथ प्रोग्राम, पास में प्रोग्राम कैसे अपने को सीधा करके रखते हैं, तो हमारा प्रोग्राम क्या क्या होता है, साल में मानो 15 प्रोग्राम होता है, एक साल में 15 प्रोग्राम होता है, तो 15 प्रोग्राम से मेरे को ज्यादा से ज्यादा 12 प्रोग्राम मिशनरीज प्रोग्राम होता है। मिशनरीज जैसे रामकृष्ण मिशन, गौड़ियो मठ, सारी संतो, साधु संतों वाला, और 3 प्रोग्राम है जो रंगमंच वाला होता है। तो जब हम इन लोग का पास जाके पहुंचा, तो साधु लोग जब हमको पूछा आप क्या करेंगे, डांस का प्रोग्राम, तो बाउल गान नहीं करेंगे ना, ना बाउल गान नहीं करेंगे, डांस का प्रोग्राम करेंगे। तो क्या डांस हो, तो दरबार में होता है, नहीं हम जो डांस करेंगे वो दरबार में नहीं। तो संदीप, हम मेरा मतलब माथा में कोई नहीं ऐसे ब्राश कर दिया था, तो मैं कथक नहीं बोला उसी जगह, तो हम बोला हम जो करेंगे इसका नाम स्पिरिचुअल कथक। तो ऐसा সন্ন্যাসী সম্মেলন, যেখানে শুধুমাত্র শাস্ত্র পড়ানো হচ্ছে, শাস্ত্রের জ্ঞান দেওয়া হচ্ছে, হাজার হাজার সন্ন্যাসী পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এসে বসেছেন
किंतु ताराओ घंटार पर घंटा, घंटा बाद घंटा चलते रहता है, ये प्रोग्राम देखता है, फिर भी ताली बजाता है, फिर भी रोता है। हाँ डैनी भाई किचु बोलছিলেন। हाँ बोलिए। ये कुछ कुछ एक्सपीरियंस एज ए मेल डांसर इस तरह के हैं, जैसे मैंने ये बताया अभी कि मेरे नाम से ही मना कर दिया गया। कुछ जगह पे ऐसा होता है, सपोज एक वक्त की बात है, आज से 10-12-15 साल पहले की बात होगी कि मैं ICCR, मेरा 96 में मेरा सिलेक्शन हुआ था। तो मैं बीच बीच में जाता था और कई बार नहीं भी जा पाते थे तो गैप हो जाता था, क्योंकि कामों में हम लगे रहते हैं। लेकिन कुछ लोग कहते हैं कि भाई वहां जाना भी जरूरी है, अपनी शक्ल दिखाना भी जरूरी है, चाहे मिनिस्ट्री हो चाहे कुछ भी हो, तभी आपको काम मिलेगा। तो जो काम करते रहते हैं बेचारे, वो तो काम करते ही रहते हैं, उनके पास इतना समय नहीं होता है कि वो वहां पर भी जाए और चाय वाय पिए या बात करें। और एज ए मेल डांसर तो कोई हमें घास भी नहीं डालता, मैं सीधी बात बताऊं आप लोगों को। वेरी ट्रू। सिर्फ एक बार तो ऐसा मेरे साथ किस्सा हुआ है कि मेरे को बहुत ही ऐसा बोला गया कि आप मेल डांसर्स की बाहर कोई डिमांड नहीं है, हम आपको नहीं भेज सकते। तो वो मेरे को बड़ा धक्का लगा कि मैंने इतना मेहनत किया, इतना सब कुछ किया, उस जगह पे आके बड़ा दुख हुआ। और फिर ये लगा कि नहीं, ये तो वक्त है, थोड़े दिन के लिए जो भी है सीट पर ये बदल जाएंगे, फिर कोई और आएगा, फिर कोई और आएगा, फिर कोई और आएगा, ये चलता ही रहेगा, हमें हिम्मत नहीं हारनी है और इसी तरह बस डटे रहना है इस काम के लिए। क्योंकि ये काम हम अपने पैसों के लिए नहीं कर रहे, हम लोग सब लोग मिलके जो हमारे गुरुओं ने हमें दिया है उसको संभाल के रखना चाहते हैं, उसे आगे बढ़ाना चाहते हैं। कि सिर्फ पैसा और फैसिलिटीज, सिक्योर जॉब, ये एक मतलब साइड है। पर एक्चुअली जो भी डांसर बनने के लिए इसको कला को अपना लेते हैं, तभी उनको पता चल जाता है कि हमें सबके साथ बराबर नहीं होगा, पर हम उसी सोच के तो चलते हैं, तब जाके तो इस कला में लोग आते हैं और सब कुछ छोड़ के बस इसी में वो एकदम समा जाते हैं ना। तो ये तो है ही। और इसीलिए तो सब बड़े गुरु लोग और सभी लोग कहते हैं कि डेडिकेशन जो है वो तो सबसे पहला है ना एकदम। हमारे लिए हम लोगों का जो सब्जेक्ट है डांस, ये तो डैनी के बातों से मैं एक चीज बोलना चाह रहा हूँ। मैं स्कूल में अगर जो भी मेरे स्टूडेंट्स हो, जहाँ पे मेरा इंटरेक्शन होता है, हमेशा बोलता हूँ दिस इज नॉट अ क्लासिकल डांस, ये वेस्ट का थॉट है, दिस इज अ शास्त्रीय डांस। कोई स्पेसिफिक क्लास के लिए नहीं है, ये सबके लिए है। ये एक शास्त्र है, जो इस शास्त्र में पारंगत करेंगे वो इसमें उसका हिस्सा बनेंगे। तो ये मैं तो हमेशा बोलता हूँ, मुझे फील होता है कि ये वेस्टर्न थॉट एक हमारे अंदर डाला गया है। क्लासिकल नहीं है, कोई क्लास के लिए नहीं है। একদমই তাই। অরিন্দম দা যেটা বললো যে সত্যি তাই, আমাদের এটা শাস্ত্রীয় নৃত্য, তাই এখানে কিন্তু মানে কোনো মেল ফিমেল কি এটা প্রথম থেকেই আমি বলে আসছি, কোনো জেন্ডার ডিসক্রিমিনেশন, কোনো রিলিজিয়ন, কোনো কাস্ট, কোনো কিছু থাকা উচিত নয়। এটা আমাদের বোঝাতেও হবে একদম। মানে না সন্দীপ, ডান্সটা আমাদের কাছে কি, মানে টু অল আওয়ার dancers, dance is our আমাদের কাছে হচ্ছে love, respect and just like God, the supreme power, dance আমাদের কাছে। dance is our blood circulation বন্ধ হয়ে গেলে যেমন আর মানুষ বাঁচে না, কিন্তু ডান্স চলে গেলেও আমরা আর থাকবো না। তো ডান্সটা আমাদের সঙ্গে জীবনের সঙ্গে জড়িত আর কি, সমস্ত কিছুর সঙ্গে ডান্স আমাদের কাছে একটা আনমোল রতন। কোনো ডান্সার বা কোনো কলাকার ক্রিমিনাল অফেন্স খুব কম পাওয়া যায় মহারাজের কথা। আজকে খুব ভালো লাগলো, সবাইকে পেলাম, আমি জানি ভালো লাগলো, আমারও ভীষণ ভালো লাগলো সবার সাথে। এটা তুমি দারুণ একটা ব্যাপার করছো, এরকম আলোচনা করো মাঝে মাঝে, সবাই আলোচনায় আমরা আসবো। অরিন্দম আমি একটু বলি যে সন্দীপ যবে থেকে এই প্রোগ্রামটা করছে, আমি প্রায় মানে সবসময় টাইমে দেখতে পারি না, কিন্তু আগে পরে আমি সবসময় দেখি।
কিন্তু এর মধ্য থেকে যেটা গড়ে উঠছে, প্রথমে আমরা সবাই সন্দীপকে একটা বিরাট করে থ্যাঙ্কস দিই। হ্যাঁ, একদম সবাইকে একটা বড় ছাতার নিচে, বিগ আমব্রেলার নিচে তুমি দাঁড় করিয়েছো ইন লকডাউন টাইম। ভীষণ ভীষণ ভালো উদ্যোগ সন্দীপ, দারুণ প্রশংসার, হ্যাটস অফ সন্দীপ। আজকে আমি ভাবছি मैंने सोच रहा है, मैंने बहुत कष्ट किया जिंदगी में, मैं बहुत कष्ट हुआ। हाँ, लेकिन हम शुरू से देख रहे हैं जब किशन महाराज जी, जब उनका लाइफ से सब शुरू हो रहा है, तो सबका लाइफ ही ऐसा है, कोई ऐसे ब्रेड बटर लेके नहीं आया है। ये नहीं, मैं वही मतलब ये जो जर्नी मैंने शुरू की है ये एस्पिरेशन का, तो इससे मेरे ख्याल से मैं इतना समृद्ध हो रहा हूँ, और उसके साथ साथ जो देख रहे हैं या तो जो आने वाले जो पीढ़ी है वो सबके लिए ये सच में ये एस्पिरेशन होना चाहिए। क्योंकि हम सभी लोग हमेशा सोचते हैं कि ये जो प्रॉब्लम्स है ये मेरे ही प्रॉब्लम है, और आई एम द लाइक मोस्ट स्ट्रगलर पर्सन इन दिस वर्ल्ड, बट नो, मतलब मुझसे भी ज्यादा कोई और स्ट्रगल करते हैं, उनका और मतलब सब कुछ होता है। और जैसे कि डैनी भाई ने बोला ना, तो मैं अभी ये खत्म करेंगे, तो मेरे साथ भी ऐसे ही कुछ हुआ, पर ऐसे बहुत सारे जगह ऐसे होता है कि जहाँ सच में हम लोगों को इनिशियली वो एक्सेप्ट नहीं करते, पर ये मेरे एक्सपीरियंस मैं बता रहा हूँ, बाद में जाके ना उसी जगह पे मतलब बाहर से या किसी दूसरे लोग आपका जब नाम रिकमेंड करते हैं कि इनको मुझे चाहिए, तब वो लोग एकदम मतलब वो लोग मतलब उनको देना ही पड़ता है, तब जाके उनको ये भी होता है। मतलब ये सच में इनिशियली तो हर जगह से बहुत सारे हम, मेरे ख्याल से ये सिर्फ आप या मैं, डेफिनेटली मेल डांसर का अलग जर्नी है, फीमेल का भी अलग जर्नी होगा, उनको भी शायद किसी जगह रिफ्यूज मतलब आता है। पर अगर काम पे हम लोग जैसे कि सही तरह से लगे रहे ना, तो वेट करना पड़ता है, डेफिनेटली वेट करना पड़ता है, पर बाद में जाके वो मिल जाता है। तो ये मेरा मतलब पर्सनल जो एक्सपीरियंस है उसी से मैं बोल रहा हूँ, और मेरे ख्याल से आप हम सभी का, जैसे कि पूरा ये जो हम सारे सबका जो बातें सुने हैं, जैसे कि प्रणब दा का सुना है कि उनको कैसे कैसे कुछ था नहीं, मतलब कोई फैमिली बैकग्राउंड नहीं था, फिर भी कैसे कैसे उनको वो आगे बढ़े। अच्छा, डैनी भाई का जो सुना है, होता है, हाँ, डैनी भाई का जो सुना है कि उनका जो एकदम शुरुआत कैसे दूसरी तरह से शुरू हुआ, बिल्कुल डांस के साथ, कथक के साथ कोई मतलब कोई लिंक नहीं था, एकदम अलग, पर कैसे कैसे वो ऐसा ऐसा पलटते हुए इसमें आ गए। तापोसदा का भी सुना है, और अरिंदम दा का भी मुझे जो सबसे अच्छा लगा, क्योंकि दूसरी तरह से कि देखिए समाज में अगर सच में जो नॉलेजेबल पर्सन है और जो वेरी ओपन माइंडेड है, क्योंकि इनके पिताजी फ्रीडम फाइटर थे, और इनका माता पिताजी या किसने बोला, पिताजी नहीं दादाजी, अरिंदम दा पिताजी फ्रीडम फाइटर थे, हाँ, और मेरे मम्मी स्कूल टीचर, तो मतलब वो स्कूल प्रिंसिपल थे वो पे। तो ये सब अगर ये मैं इसीलिए ये पूरा समरी कर रहा हूँ, ताकि जो लोग देख रहे हैं या तो जो देखेंगे, इन सब से मेरे ख्याल से ये सोच होना चाहिए समाज में कि कोई भी कुछ भी कर सकता है, वो अगर अपने जो पैशन है उसको लेके अगर चलना चाहते हैं, उसको अगर थोड़ा सा सपोर्ट मिल जाए ना, वो बहुत आगे बढ़ सकता है। अगर सपोर्ट नहीं भी मिलेगा, तब भी अगर उनका पैशन और ज्यादा हो जाएगा, जैसे कि प्रणब दा बोल रहे थे कि जब जो चीज कर रहे थे, जो नेगेटिव मतलब अप्रोच आ रहे थे, उतना ही वो स्ट्रांग बन रहे थे, तो उसी से वो आगे बढ़ता जाता है, वो उनका कैपिटल बन जाता है, कि वही मेरा स्ट्रेंथ हो जाता है। तो अगर मतलब जो भी नेगेटिविटी आए उसको अगर हम पॉजिटिविटी में मतलब पलट दे, तो वो अच्छा हो जाता है, और अगर पॉजिटिव है तो वो दुगुना हो जाता है, क्योंकि वो मतलब जैसे कि हम मतलब वही आ जाता है कि शास्त्र मतलब सिर्फ नाट्य शास्त्र या अभिनय दर्पणी तो कला नहीं है, पर मतलब मैथ या साइंस या ज्योग्राफी सब मिलके ही, तो जैसे कि माइनस माइनस तो प्लस ही हो जाता है, प्लस माइनस होने से मुश्किल होता है पर 2 माइनस अगर आ जाए ना, तो वो तो प्लस इफेक्टिव हो जाता है, और अगर प्लस प्लस हो जाता है तो
तो ओ भी प्लस होता तो है, भी प्लस वो भी प्लस होता है। तो यही मेरे ख्याल से हम हमारा पूरा जो जीवन है इसमें से हमें यही तो चुन के चलना चाहिए, ताकि जैसा भी आए जीवन में उसको आगे लेके चले। और ये लॉकडाउन में तो सब कुछ, मेरे पूरा दुनिया तो लॉकडाउन है और कोई नहीं बोल सकते कि ये अच्छा है, डेफिनेटली ये अच्छा नहीं है। पर उसमें से भी जैसे कि हम आज ये पांचों लोग या मैं सबके साथ कैसे जुड़ रहा हूँ, मेरे ख्याल से यही पॉजिटिविटी है, क्योंकि इसके दौरान हम डांसरों का भी कोई बात होता है, हमारा भी जर्नी होता है, हम हमारा भी कुछ बोलने का है समाज में। तो ये मुद्दा मतलब उठ के आ रहा है, क्योंकि मैंने शुरू तो किए हैं मेल डांसरों के साथ, पर मेरा चल रहा है अभी, इसके पूरा सिलसिला फीमेल का साथ भी होगा। तो मेरे ख्याल से इससे क्या होगा कि डांस जैसे कि परफॉर्मेंस है वो है, और इसके साथ साथ इसका जो दूसरे भी जो साइड है समाज में इनको जोड़ने का, वो भी मतलब आगे बढ़ेगा। तो सबके लिए बहुत बहुत आप सबका टाइम देने के लिए बहुत बहुत मुबारक, और मतलब मैं बहुत अच्छा। और थैंक यू संदीप। संदीप हैट्स मैं ऑफ यू, इस हैट्स ऑफ जर्नी यू। में संदीप एक चीज मैं बता दूं, हाँ। इस जर्नी में सबके पास ही शायद ऐसे होता है, बहुत सारे, मुझे लगता है स्मृति সর্বদাই সুখের হয়, স্মৃতি সততই সুখের। एकदम एकदम। हाँ, क्योंकि सारे जो नेगेटिव फीलिंग वो धुल जाता है अगर आप चलते रहो तो। अभी जैसे इस पॉइंट में मैं, मेरे माय मदर, माय फादर और दीदी के मम्मी, शाश्वती दीदी के मम्मी मेरे जिंदगी में बहुत इंपॉर्टेंट एक पार्ट। और महाराज जी की तो बात ही अलग, उनसे स्नेह ही मिला है अभी तक, मेरे फैमिली एवरीवन। मेरे महाराज जी का तो बात ही अलग है, उनसे मेरा सोच तैयार हुआ, नहीं, मेरे सब जिंदगी के जीने का ढंग तैयार हुआ। हाँ, तो मेरे पास सर अच्छा जो पॉजिटिव जो थॉट थे वही अभी आता है। बस बस। बहुत सारे ऐसे अच्छा था वो धुल गया, निकल गया। नहीं, पर क्या है कि टाइम को भी हमको पकड़ के चलना चाहिए। हाँ হ্যাঁ, हाँ, আমরা শেষের দিকে হয়ে গেছি। জাস্ট আমার একটাই বলা, বলো। ডান্স আমাদের কাছে একটা শক্তি। একদম ডান্স এই শক্তি দিয়ে আমরা সব জয় করব। হ্যাঁ, সবটাই তো গুরু, আমাদের একদম। মাথার উপরে গুরু বসে আছেন। হ্যাঁ, সেই জন্য তুই শুধু গুরু ব্রহ্মা গুরু বিষ্ণুটা বলে যাবি, আমরা চারজনে মিলে বসে করে যাব, এটা দিয়ে শেষ হবে এখানে বসে। হ্যাঁ, चलो ठीक है। যে যার মতন। হ্যাঁ, শ্রদ্ধাঞ্জলি টু গুরু। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुर साक्षात परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। So thank you everyone for coming and Thank joining you. this show. Thank you. Thank you.